ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা আজকে আমাদের রেসপিরেটরি রেসপিরেটরি এক্সরে প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি এবং রেসপিরেটরি এক্সরে নিয়ে আমরা ইনশাআল্লাহ 4টি ক্লাস নিব। সো আজকে আমাদের প্রথম ক্লাস এবং আজকে কন্টিনিউশনে আরো 3টা ক্লাস ইনশাআল্লাহ আপনারা পাবেন। সো রেসপিরেটরি এক্সরে মূলত আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ আহ, যদি ফাইনাল প্রফ দেন, ফাইনাল প্রফের কথা চিন্তা করলে রেসপিরেটরি মেডিসিন থেকেই কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্টের প্রশ্ন আসে এবং একটা বোর্ড কিন্তু আসলে রেসপিরেটরি এক্সরে গুলা দিয়ে থাকে বা চেস্ট এক্সরে দিয়ে থাকে। এবং চেস্ট এক্সরেতে যখন আমরা আসলে প্যাথোলজি দেখি, সো চেস্ট এক্সরে একটা বড় অংশ কিন্তু আসলে রেসপিরেটরি যেই প্যাথোলজি গুলো সেটাই কিন্তু আসলে চেস্ট এক্সরে প্যাথোলজিতে মূলত আমরা পাই। সো আমরা গতকালকে আলোচনা করছিলাম এগুলো নিয়ে, তো আমরা আজকেও আসলে সেটার কিছু অংশ আলোচনা করব আর কি। সো চলেন আমরা শুরু করি কথা না বাড়িয়ে। তাহলে আমরা গতকালকে যেখানে ছিলাম যে বোনস প্যাথোলজি, আমরা আগের দিন হচ্ছে বোনস প্যাথোলজি নিয়ে আলোচনা করছিলাম কিছু। তাহলে বোনস প্যাথোলজিতে আমাদেরকে দেখতে হবে হচ্ছে রিব ফ্র্যাকচার, ঠিক আছে। সো বোনস প্যাথোলজিতে আমরা যে জিনিসটা খুঁজতে পারি, আমরা এ বি সি ডি, এ তে হচ্ছে এআরও এ সম্পর্কে আলোচনা করেছিলাম, সো বি তে হচ্ছে বোনস। তো বোনস এর মধ্যে আপনি একটু খোঁজার চেষ্টা করবেন হচ্ছে কোনো রিবে কোনো ফ্র্যাকচার আছে কিনা। হ্যাঁ, সো রিব ফ্র্যাকচার আপনি আসলে কি করে বুঝবেন, এখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে, যেটা যখন আপনি রিব ফ্র্যাকচার দেখবেন, যখন আপনি রিব ফ্র্যাকচার দেখবেন তখন আপনি দেখবেন যে রিবের একটা অংশ ফোকাল থিকেনিং হয়ে গেছে। রিবের একটা অংশ কি হয়ে গেছে, ফোকাল থিকেনিং। মানে রিবের আউটলাইনটা যদি আমরা দেখি, রিবের আউটলাইনটা এরকম হওয়া উচিত ছিল, এটা যখন এইরকম না হয়ে একটা অংশ দেখেন একটু বেশি সাদা মনে হচ্ছে এই অংশটাতে। তো যখন একটা অংশ একটু বেশি সাদা মনে হবে এবং একটু কন্ট্রাস্টটা একটু আলাদা হয়ে গেছে, ওই জায়গাটুকু দেখে আমরা রিব ফ্র্যাকচার ভাবতে পারি। যদিও আসলে রিব ফ্র্যাকচার আপনি সাধারণত কোনো এক্সরেতে এত বেশি মাথায় রাখার দরকার নাই যে রিব ফ্র্যাকচার থাকবেই, কারণ রিব ফ্র্যাকচার অত কমন একটা ফাইন্ডিং না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যেই পেশেন্টের রিব ফ্র্যাকচার থাকবে সেই পেশেন্টে কিন্তু আপনি এরকম একটা কথা শুনবেন যে তার কোনো একটা এক্সিডেন্ট হয়েছে বা তার কোনো ট্রমার একটা হিস্ট্রি আছে। যখন এরকম কোনো কথা আপনি শুনবেন, আপনি তখন রিব ফ্র্যাকচার দেখে মনোযোগী হবেন। নর্মালি রিব ফ্র্যাকচার অত বেশি মনোযোগের সাথে আপনি না দেখলেও কোনো সমস্যা নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিব ফ্র্যাকচারে একটা জায়গায় একটু মোটা হয়ে যায়। কেন? কারণ আমরা জানি যে যখন ধরেন এটা একটা রিব ছিল, রিবের এই জায়গাটা ফ্র্যাকচার হয়ে গেছে, হ্যাঁ। So, যখনই কোনো জায়গা ফ্র্যাকচার হয়, একটা বোনস যখন ফ্র্যাকচার হয় সেটা যখন ঠিক হয়, সে ঠিক হওয়ার ক্ষেত্রে ক্যালাস ফর্মেশন করে। সো ক্যালাস ফর্মেশনে কি হয়, একটা অ্যাব্রোথেব্রো বোন ফর্মেশন হয়, একটা ডিসঅর্গানাইজড বোন ফর্মেশন হয়। দেন আমাদের অস্টিওক্লাস্ট সেই ডিসঅর্গানাইজড বোনের অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেয় এবং আস্তে আস্তে করে এভাবে নতুন একটা বোনস খুবই অর্গানাইজড ওয়েতে ফর্মেশন হয়। তাহলে এই যে নতুন একটা বোনস যখন একটা অর্গানাইজড ওয়েতে ফর্মেশন হবে, হওয়ার আগে তার এখানে যে একটা অ্যাব্রো থ্যাব্রো ভাব থাকে, সো দিস ইজ কল্ড ক্যালাস। ওকে, সো ক্যালাস যখন ফর্মেশন থাকে, এই জায়গাটা দেখেন একটু নর্মাল বোনসের চেয়ে একটু বেশি মোটা, একটু বেশি সাদা দেখাবে। সো এইটা দেখে আমরা রিব ফ্র্যাকচার ধারণা করতে পারি, এক নাম্বার। এবং ক্যালাস ফর্মেশন যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে ফ্র্যাকচারটা হচ্ছে একটু ওল্ড ফ্র্যাকচার, এখন হয়েছে এরকম না। কারণ আজকে যার ফ্র্যাকচার হয়েছে তার তো ডেফিনেটলি আজকেই ক্যালাস ফর্মেশন হবে না। তো যার ক্ষেত্রে ক্যালাস ফর্মেশন পাবেন, আপনি বুঝবেন যে তার মনে হয় ফ্র্যাকচারটা বেশ কিছুদিন আগে হয়েছে, 10-15 দিন আগে হয়েছে। আর যার ক্ষেত্রে আপনি এখন ফ্র্যাকচার পাবেন, দেখবেন যে তার দুইটা আউটলাইন এক না, মানে রিপসের এই মাথা থেকে ওই মাথা আপনি মিলাতে পারছেন না। তো তার ক্ষেত্রে আপনি এরকম ফিচার পাবেন। তাহলে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যেমন দেখেন এইখানে, হ্যাঁ, এই যে কি সুন্দর আমাদের একটা ক্লেভিকল থাকা উচিত। তো এই ক্লেভিকল এখানে ভালো আছে, বাট এইখানে গিয়ে ক্লেভিকলটা কি দেখেন, এই যে মাঝখানে কন্টিনিউসিটি নাই। সো আপনি যখন একটা কর্টেক্স ধরে আগাবেন, যদি দেখেন যে কোনো বোনসের কর্টেক্সটা মানে ডিসকন্টিনিউশন আছে, অর্থাৎ বোনসের কর্টেক্সটা একটা লাইন ধরে আগাচ্ছে না, এই লাইনের মধ্যে ডিসকন্টিনিউশন আছে কোনো জায়গায়, তখনই আপনি বুঝবেন এইখানে কি আছে, ফ্র্যাকচার আছে। তাহলে এই মানুষটা কি ধরনের ফ্র্যাকচার, এই মানুষটার হচ্ছে ক্লেভিকুলার ফ্র্যাকচার। ওকে, সো এটা আপনি আপনি রিবস বলেন, ক্লাভিকল বলেন, যে কোনো আপনি জিনিস যখন চিন্তা করবেন, যখন ওইখানে আপনি ডিসকন্টিনিউটি পাবেন, আপনি বুঝবেন যে এইখানে কি আছে, ফ্র্যাকচার আছে। ফাইন। সো এই ফ্র্যাকচার আমরা যদি আরো দেখার চেষ্টা করি, যেমন ধরেন এইখানে, হ্যাঁ, খুবই সূক্ষ্ম ফ্র্যাকচার, খুব ভালো করে তাকাইলে দেখা যায়, ঠিক আছে, এখানে বোনস ভালো আছে, বোনস ভালো আছে, বোনস ভালো আছে। এই জায়গাটাতে দেখেন এই বোনসটা এরকম হয়ে গেছে, এটা একদিকে এবং এইটা আরেক দিকে, ঠিক আছে। সো এই বক্সটা কিন্তু ভেঙে মাঝখানে দুই টুকরা হয়ে গেছে এবং এইখানে আমরা খুব স্পষ্ট একটা লাইন দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ভার্টিব্রাল ফ্র্যাকচার। সো এই ফ্র্যাকচার যারা ডায়াগনোসিস করতে পারবে, মনে করবেন যে তাদের চোখ হচ্ছে জহুরির চোখ আর কি। কারণ সচরাচর আমরা এই ফ্র্যাকচার চোখেও পড়বে না, তাই না, খুবই স্বাভাবিক ব্যাপার। সো এগুলো আসলে যেহেতু একাডেমিক কেস, এই কারণে আপনাদেরকে একটু দেখানো, এছাড়া খুব একটা এগুলা মাথায় নেওয়ার দরকার নাই। তাহলে আমরা ফ্র্যাকচারের অংশটুকু মোটামুটি বুঝতে পারলাম।
ফ্র্যাকচার ছাড়া আপনি যখন বোনস দেখবেন, তো আপনি আরো কিছু প্যাথোলজি পেতে পারেন। কি প্যাথোলজি পেতে পারেন? আপনি দেখতে পারেন যে তার এই যে ভার্টিব্রাল কলামটা, এটা সেন্টার বরাবর নাই, এটা সেন্ট্রাল লাইন বরাবর যে একটা সোজা থাকার কথা এরকম নাই, এটা একদিকে কার্ভ করে গেছে। স্পাইনটা একদিকে এরকম কার্ভ করে গেছে, যেমন দেখেন এখানে স্পাইনটা এস এর মতো একটা কার্ভ করে গেছে, এখানে স্পাইনটা একটু পিছনের দিকে চলে গেছে, ঠিক আছে না? সো এই যে স্পাইনের যে কার্ভ গুলা, স্পাইনের কার্ভ গুলা থেকে আমরা কয়েকটা নামে তাদেরকে ডাকি। কি কি নামে ডাকি? যেমন দেখেন, একটা হচ্ছে আমাদের নর্মাল যে স্পাইন থাকে, আমাদের নর্মাল স্পাইনটা দেখবেন একটু এরকম থাকে, হ্যাঁ, সামনের দিকে একটু ঝোঁকানো থাকে, এরপরে এইরকম গিয়ে এইভাবে থাকে। এটা হচ্ছে স্বাভাবিক, একটা নর্মাল স্পাইন এরকম থাকে। এখন এইটা থেকে যখন সে আরো বেশি বাঁকা হয়ে যাবে, তখন আমাদের সমস্যাগুলো তৈরি হয়, ঠিক আছে? সো আমাদের স্পাইন কি হতে পারে? এই কার্ভেচারটা কোনো কোনো সময় সামনের দিকে বেশি ঝুঁকে যেতে পারে। সো কার্ভেচারটা যখন সামনের দিকে বেশি ঝুঁকে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কাইফোসিস, ঠিক আছে? তো কাইফোসিস আমাদের কিছুটা থাকে, বাট যখন এই সামনের দিকে বেশি ঝুঁকে যাবে, হাইপার কাইফোসিস যখন হবে, তো হাইপার কাইফোসিস শব্দটা না বলে আমরা কাইফোসিসই বলি, যদিও আসলে ঘটনাটা হাইপার কাইফোসিস, যাই হোক। তো যখন সামনের দিকে স্পাইন সামনের দিকে যখন ঝুঁকে যায়, সামনের দিকে যখন ঝুঁকে যায়, দিস ইজ কল্ড কাইফোসিস, ঠিক আছে? আর যখন স্পাইনটা পেছনের দিকে বাঁকা হয় বেশি, তখন আমরা এরকম একটু সোজা হয়ে থাকি। তো এইরকম যখন আপনি সোজা হয়ে আছেন, লর্ডের মতো ভাবসাব ধরে আছেন, তো দিস ইজ কল্ড লর্ডোসিস। সো লর্ডোসিস, আপনি লর্ড হয়ে গেছেন, আপনি কাউকে ভয় পান না, সো আপনি একদম বুক চিতিয়ে দাঁড়াবেন, দিস ইজ লর্ডোসিস। আপনি এরকম গুচা হয়ে দাঁড়াচ্ছেন, কুজু হয়ে দাঁড়াচ্ছেন, দিস ইজ কাইফোসিস। আর যদি আপনার স্পাইন এরকম বাঁকা হয়ে থাকে, দিস ইজ সোলিওসিস। তাহলে সোলিওসিসে এস এর মতো করে স্পাইনটা বাঁকা হয়ে যাবে, এস এর মতো করে কি হবে? স্পাইনটা বাঁকা হয়ে যাচ্ছে, সো দিস ইজ সোলিওসিস। কাইফোসিস, স্পাইনটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। লর্ডোসিস, স্পাইনটা পিছনের দিকে বাঁকা হচ্ছে, আপনি সামনের দিকে ফরওয়ার্ড হয়ে আছেন, দিস ইজ কল্ড লর্ডোসিস। তাহলে আমরা যখন একটা মানুষের এক্স রে করবো, এক্সরেতে আমরা যখন আপনি স্পাইনের পজিশন এরকম দেখবেন, আপনি বুঝতে পারেন যে হয়তো এক্সরেটা রোটেটেড, এটা হতে পারে। আবার রোটেশনের পাশাপাশি এমনও হতে পারে তার স্পাইনেই প্যাথোলজি আছে, তাহলে তার এই মানুষটার স্পাইনটাতেই একটা প্যাথোলজি আমরা খুঁজে পাইলাম। তো এই যে স্পাইনটা, স্পাইনটা আসলে একটা সাইডে চলে গেল, সো দিস ইজ কল্ড সোলিওসিস, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে আমরা দেখছি যে স্পাইনটা একটু বেশি বাঁকা হয়ে ঝুঁকে আছে, ঠিক আছে? এইটাকে আমরা বললাম কাইফোসিস। তাহলে আমরা স্পাইনাল কিছু প্যাথোলজি আমরা হয়তোবা এক্সরেতে পেতে পারি, সো সোলিওসিস পেতে পারি, কাইফোসিস পেতে পারি, বা লর্ডোসিসও পেতে পারে, ঠিক আছে? সো যেহেতু এগুলো আনকমন, এগুলো আসলে আমরা অত দেখি না, বা এগুলো যেহেতু আমাদের কোনো প্র্যাকটিক্যাল লাইফও কম আসে, সো আমরা এগুলোতে আসলে বেশি সময় ক্ষেপণ করছি না। ওকে, এখন আমরা আসেন আরেকটা খুব কমন একটা এক্সরে, এটা কমন হতে পারে যদি আপনি সাইড ভিউ করেন। সাধারণত আমাদের কোনো পরীক্ষাতে কোনো সাইড ভিউর এক্সরে দেওয়া হয় না, বা আমরাও সচরাচর এত সাইড ভিউ এক্সরে করি না। এই সাইড ভিউ এক্সরেটাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি বেরেল চেস্ট, বেরেল শেপ চেস্ট। কেউ কি জানেন যে বেরেল শেপ চেস্ট কোন ডিজিজে পাওয়া যায়? বেরেল শেপ চেস্ট আমরা কোন ডিজিজে পাই? এমফাইসিমা। সিওপিডি। সিওপিডি। হ্যাঁ, ঠিক আছে। সো এমফাইসেম অ্যাকচুয়ালি সিওপিডি এর মধ্যেই পড়ে। সো আমরা যদি বলি যে সিওপিডি তে মূলত আমরা ব্যারেল শেপ চেস্ট পাই। কেন ব্যারেল শেপ চেস্ট আসলে পাওয়া যায় সিওপিডি তে? কারণ হচ্ছে এখানে যেহেতু অবস্ট্রাকশন থাকে, অবস্ট্রাকশনের জন্য অনেক সময় ধরে বাতাস এখানে জমা থাকে, বাতাস জমতে জমতে বুকের মধ্যে বাতাস জমে বুকের আয়তন বাড়িয়ে দিচ্ছে, সো সেই কারণে আমরা একটা ব্যারেল শেপ চেস্ট পাই। আচ্ছা, এখানে কি হয়? সো নরমালি আপনি যদি একটা মানুষের চেস্ট দেখেন, সো ধরেন এটা একটা মানুষের গলা, সো এটা ধরলাম তার চেস্ট, ঠিক আছে? সো এই হচ্ছে কাহিনী। ওকে, সো এইটা এটা হচ্ছে চেস্টের কি ডায়ামিটার? এটা হচ্ছে একটা চেস্টের ট্রান্সভার্স ডায়ামিটার, ঠিক আছে? এখন একটা মানুষ যখন সামনে থেকে থাকবে, তখন এই যে সামনে এবং পিছনে যে তার যে ডায়ামিটারটা, সো দিস ইজ কল এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ঠিক আছে? এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, যদি মানুষটা একটু মোটা মানুষ হয়ে গেছে, যাই হোক, সো অ্যাকচুয়ালি ট্রান্সভার্স ডায়ামিটারটা সাধারণত এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার থেকে বেশি থাকে। ট্রান্সভার্স ডায়ামিটারটা কি থাকে? এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার চেয়ে বেশি থাকে। কিন্তু যখন এইটা না হবে, ট্রান্সভার্স ডায়ামিটার যখন এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার চেয়ে বেশি আর না থাকবে, বা এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা ট্রান্সভার্স ডায়ামিটার সমান হয়ে যাবে বা বেশি হতে পারে, তখন সেটাকে আমরা বলি ব্যারেল চেস্ট। তাহলে ব্যারেল চেস্ট বলার মূল কাহিনীটা হচ্ছে ব্যারেল চেস্ট। এই যে দেখেন, এই যে আমরা ছোটবেলায় ওই যে কাকের জন্য দিন আলোচনা করেছিলাম সিনবাদের ভূতের মতো, হ্যাঁ, তাহলে সিনবাদের জাহাজে দেখবেন এরকম বড় বড় ব্যারেল নিয়ে যেত, তাই না? সমুদ্রের মধ্যে ব্যারেল নিয়ে যাত্রা শুরু করতো। তাহলে এই যে ব্যারেল গুলা যেটা ছিল দুই পাশে মোটা, হ্যাঁ, তো এই যে মোটা মোটা যে ব্যারেল, এখান থেকে নাম আসছে আসলে ব্যারেল শেপ চেস্ট। ওকে, তো ব্যারেল শেপ চেস্টে যে জিনিসটা হয়, এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা অনেক বেড়ে যায়।
তাহলে যদি কোনো মানুষের আপনি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা একটু বেশি পান, অনেক বেশি পান, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ব্যারেল শেপ চেস্ট। সো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেশি পেলে আমরা সেটাকে কি বলি? ব্যারেল শেপ চেস্ট বলি। ওকে, সো এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে ব্যারেল শেপ চেস্ট কখন পাই? যখন ট্রান্সভার্স ডায়ামিটার চেয়ে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেশি হয়। এখন খালি কি একটা এক্সরে দিয়ে ব্যারেল শেপ চেস্ট বলা যায়? বলা যায়, বাট আমি মনে করি সেটা একটা এক্সপার্ট ওপিনিয়ন। ঠিক আছে, একটা এক্সরে দেখে আমাদের ব্যারেল শেপ চেস্ট না বলাটাই ভালো। আপনি ট্রান্সভার্স এক্সরে দেখবেন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দেখবেন, এরপর আপনি কম্পারিজন করবেন, দেন এটা বলাটা হচ্ছে সেফ। ওকে, গেল, ফাইন। এরপরে এইখানে আরেকটা নতুন এক্সরে এনেছি, সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস এমফাইসেমা। এটা আগের দিন আলোচনা করা হয়েছে যে এটা হচ্ছে বোনস এন্ড সফট টিস্যু। সফট টিস্যুর মধ্যে একটা প্যাথোলজি যদি আমরা চিন্তা করি, তাহলে সফট টিস্যুর প্যাথোলজির মধ্যে সাবকিউটেনিয়াস এমফাইসেমা থাকতে পারে। তাহলে আপনি কি করে বুঝবেন সাবকিউটেনিয়াস এমফাইসেমা হয়েছে? সফট টিস্যুটা কি থাকে, কি কালার থাকে আমরা জানি। সফট টিস্যু কি কালার থাকে? সফট টিস্যুর কালার হচ্ছে সাদা, তাই না? এখন এই সাদার মধ্যে যদি কোনো কারণে কালো কালার ঢুকে যায়, তাহলে আমি বুঝবো যে এখানে বাতাস ঢুকেছে। আমি যদি খেয়াল করি, এইখানে তার টিস্যুতে কিছু কিছু কালো শেডো দেখা যাচ্ছে। এবং বিশেষ করে যদি এই জায়গাটা দেখেন ভালো করে, এই জায়গাটাতে তার মাসল থাকার কথা, তাই না? এই যে তার চেস্ট ওয়াল, চেস্ট ওয়ালের বাইরে মাসল থাকবে, ফ্যাট থাকবে, এইখানে চলে আসছে বাতাস। তো এই যে এই জায়গাগুলোতে এত এত বাতাস আমাদের মাসেল এবং ফ্যাট লেয়ারের মধ্যে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এবং আপনি কাঁধের দিকে খেয়াল করেন, এই জায়গাগুলোতে তার মাসল থাকা উচিত, হ্যাঁ, স্টার্নোক্লেইডোমাস্টয়েড, স্কেলেনি টেলেনি, বিভিন্ন রকম মাসল থাকা উচিত। এই মাসেল গুলোর জায়গাতে বাতাস চলে আসছে। তাহলে যখন আপনি দেখবেন যে সফট টিস্যুর মধ্যে এরকম বাতাস চলে আসে, সফট টিস্যুর মধ্যে এরকম বাতাস চলে আসে, তখন এটাকে আমরা বলবো সাবকিউটেনিয়াস এমফাইসেমা। সাবকিউটেনিয়াস এমফাইসেমা তার মানে কি? আসলে ঘটনাটা হচ্ছে যে এইখানে বাতাসটা, হ্যাঁ, বাতাসটা কি হয়েছে? বাতাসটা হচ্ছে আপনার চারদিকে ছড়িয়ে পড়েছে। সো এই ধরুন কোনো কারণে একটা মানুষের কোন একটা জিনিস রাপচার হয়ে গেল, নিউমোথোরাক্স হয়েছে, সো এখানে প্লুরা ফেটে গেছে, সো প্লুরার বাতাসগুলো সব এই পাশে চলে গেছে, এরকম হতে পারে। ঠিক আছে, নিউমো মিডিয়াস্টেনাম, তাহলে মিডিয়াস্টেনামে কোনো একটা কারণে ইনজুরি হয়েছে, ইনজুরি হয়ে মিডিয়াস্টেনাম থেকে বাতাসগুলো বের হয়ে হয়ে এখানে জমা হয়েছে, সো নিউমো মিডিয়াস্টেনামের কারণে হতে পারে। ওকে, অথবা ধরেন আপনি এখান থেকে একটা চাক্কু ঢুকাই দিচ্ছেন, সো পেনিট্রেটিং চেস্ট ট্রমা, সো বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকে গেল, এই কারণে হতে পারে। সার্জারি করেছেন, এই কারণেও বাতাস ঢুকতে পারে। সো আমরা বুঝতে পারলাম যে একটা মানুষের চামড়ার নিচে সাবকিউটেনিয়াস যখন বাতাস ঢুকে যাবে, সেটাকে আমরা বলবো সাবকিউটেনিয়াস এমফাইসেমা। সাবকিউটেনিয়াস এমফাইসেমা। বলেন তো, সাবকিউটেনিয়াস এমফাইসেমাতে যদি আপনি পেশেন্টের গায়ে হাত দেন, কি ফিল করবেন? সাবকিউটেনিয়াস এমফাইসেমাতে আমরা কি ফিল করি? এই ফিল নিয়ে একটা ফাইন্ডিং আছে, সাবকিউটেনিয়াস এমফাইসেমাতে কি ফিল করি আমরা, কিরকম লাগে? ওই পেশেন্টের, কোন পেশেন্টকে আপনি পাইছেন কোনো সময় সাবকিউটেনিয়াস এমফাইসেমার পেশেন্ট ধরছেন কোনো সময় গায়ে হাত দিয়ে? না ধরলে অবশ্যই ধরার চেষ্টা করবেন, ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে সাবকিউটেনিয়াস এমফাইসেমার পেশেন্ট পাওয়া যায় কিন্তু। সো কি পাওয়া যায়? সেটাকে আমরা বলবো সাবকিউটেনিয়াস বা পালপেবল ক্রিপিটেশনস। ঠিক আছে, তাহলে ক্রিপিটেশন আমরা যেরকম শুনি, সো এইরকম ক্রিপিটেশনস আমরা হচ্ছে হাতে ধরলে পাবো। ঠিক আছে, সো এই যে ক্রিপিটেশন আমরা হাতে ধরলে পাবো, সেটাকে আমরা বলি হচ্ছে সাবকিউটেনিয়াস বা হচ্ছে পালপেবল ক্রিপিটেশন। মানে আপনি হাতে ধরবেন, দেখবেন যে পটপট পটপট আওয়াজ করতেছে। তাহলে এইটা কিন্তু একটা মজার ব্যাপার। মজার ব্যাপার, আসলে রোগীর জন্য তো খারাপ ব্যাপার, কিন্তু আপনার জন্য হচ্ছে ধরেন একটা অন্যরকম আর কি ফিলিংস আপনি পাবেন। যাই হোক, সো আপনারা চেষ্টা করবেন যখনই কোনো পেশেন্ট পান সাবকিউটেনিয়াস ক্রিপিটেশন, একবার যদি জীবনে টাচ করেন, আপনি ইনশাআল্লাহ আজীবন মনে রাখবেন, ধরলেই মনে থাকবে। ফাইন। সো এই হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস এমফাইসেমা আলোচনা হলো। আচ্ছা, এখন আসেন রেসপিরেটরিতে আমরা মেইন কথাবার্তায় যাই। খুবই গুরুত্বপূর্ণ এক্সরে, যেটা থেকে পরীক্ষাতে আসার চান্স অনেক 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 বেশি, সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন। সো প্লুরাল ইফিউশন নিয়ে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে যে প্লুরাল ইফিউশনটা কি এবং প্লুরাল ইফিউশন কেন হচ্ছে। এইখান থেকে স্যার প্যাথোলজিতে ঢুকে যাবে, এবং হচ্ছে প্লুরাল ইফিউশন আপনাকে ডায়াগনোসিসটা পারতে হবে। জীবনে যে কোনো জায়গাতে আপনি যান না কেন, প্লুরাল ইফিউশন আসসালামু ডায়াগনোসিস। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, সাবকিউটেনিয়াস এমফাইসেমা এইটার ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি হবে যদি একটু বলতেন? সাবকিউটেনিয়াস এমফাইসেমার ক্ষেত্রে ট্রিটমেন্ট হবে আসলে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, এটাই হচ্ছে এখানে মূল ট্রিটমেন্ট। এখন আপনি তো জানেন না যে খালি সাবকিউটেনিয়াস এমফাইসেমা তার এখানে বাতাস চলে আসলো, কেন বাতাস চলে আসছে। সো আপনাকে আসলে আন্ডারলাইং কজ খুঁজতে হবে এবং আন্ডারলাইং কজের আপনি ট্রিটমেন্ট করবেন। যদি আন্ডারলাইং কজ ট্রিটমেন্ট করতে পারেন, ওইখানে যে বাতাসগুলো আছে এগুলো আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু বাতাসের সোর্সটা যদি আপনি ঠিক না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে কোনোভাবেই চিকিৎসা দিয়ে কাজ হবে না। সো এইখানে মেইন ব্যাপারটা হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, আর কিছু না। ওকে, আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম রিকগনাইজিং এ প্লুরাল ইফিউশন। সো প্লুরাল ইফিউশন বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে প্লুরাল স্পেসটা কেমন। তাহলে আমরা যদি বলি যে আমরা সবাই জানি, আচ্ছা আমি একটা পেজ অ্যাড করি। সো আমরা সবাই জানি যে আমাদের লাংস এর বাইরে একটা খুব সুন্দর প্লুরা আছে, সবাই জানে। সো এই হচ্ছে যদি লাংস হয়, সো এটাকে যদি আমরা লাংস বলি, সো লাংস এর বাইরে আমরা প্লুরা পাই। এবং মজার ব্যাপার হচ্ছে সেই প্লুরাতে কয়টা লেয়ার থাকে? প্লুরাতে 2টা লেয়ার থাকে। সো এই হচ্ছে প্লুরা, এবং এই প্লুরাতে বাইরে আরেকটা লেয়ার থাকে। আচ্ছা, সো এই যে প্লুরা 2টা লেয়ার, এই প্লুরার মধ্যে প্লুরার যে বাইরের লেয়ারটা সেটাকে আমরা কি বলি? বাইরের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল প্লুরা, ভিতরের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে ভিসেরাল প্লুরা। ওকে, সো প্যারাইটাল এবং হচ্ছে ভিসেরাল। আচ্ছা, এখন ঘটনা যেটা হচ্ছে, প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরার মধ্যে একটুখানি গ্যাপ আছে, এবং এই গ্যাপটা চাইলে বড় হতে পারে। এই কারণে এই অংশটাকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল স্পেস। আপনি দেখবেন যে, দুঃখিত, দাঁড়ান এটা মুছে দিই। হ্যাঁ, আপনি দেখবেন যে বলা হবে যে আমাদের প্লুরাটা হচ্ছে একটা পটেনশিয়াল স্পেস। সো পটেনশিয়াল স্পেস মানে কি? পটেনশিয়াল স্পেস এটার মানে হচ্ছে চাইলে এটাকে ফুলানো যাবে, চাইলে এখানে বাতাস ভরা যাবে, চাইলে এখানে অন্য কিছু স্পেস ক্রিয়েট করা যাবে। এখানে স্পেসটা আপাতত নাই, কিন্তু চাইলে স্পেস করা সম্ভব। তাহলে প্যারাটাল এবং ভিসেরাল প্লুরার মধ্যে একটা পটেনশিয়াল স্পেস থাকে। আচ্ছা, আর কি থাকে? 5 থেকে 15 ml এর মতো বা 10 ml এর মতো অনেকে বলে ওয়াটার থাকে। ঠিক আছে, 5 থেকে 15 ml এর মতো এখানে ফ্লুইড বা ওয়াটার থাকতে পারে, খুবই সামান্য পরিমাণে। এখন এইখানে যখন ওয়াটারের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে, তো যখন এখানে কোনো ফ্লুইড কন্টেন্ট যখন বাড়বে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ইফিউশন। আর যখন ফ্লুইড কন্টেন্ট না বেড়ে এখানে যদি কোনো বাতাস ঢুকে যায়, যখন এয়ার কন্টেন্ট বেড়ে যাবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে নিউমোথোরাক্স। তো এই হচ্ছে সহজ হিসাব। হ্যাঁ, প্লুরাতে অতটুকু বুঝতে পারলে আপনার হিসাব সহজ হয়ে গেল। এর মধ্যে যে ইফিউশন হচ্ছে, ইফিউশন অনেক কিছু দিয়ে হতে পারে। ইফিউশনের মধ্যে আপনার একদম জাস্ট প্লাজমা দিয়ে ইফিউশন হতে পারে। প্লাজমা আসলে আলটিমেটলি প্লাজমা যে ওয়াটার কম্পোনেন্ট, এটা দিয়ে ইফিউশন হতে পারে। হ্যাঁ, ওয়াটার কম্পোনেন্ট আমরা সরাসরি বলি না, আমরা বলি যে সেরাস ফ্লুইড, আর কি সহজ কথা। সেরাস ফ্লুইড দিয়ে ইফিউশন হয়, অথবা আপনার এখানে থাকতে পারে পাস, অথবা আপনার এখানে থাকতে পারে কি ব্লাড, অথবা আপনার এখানে থাকতে পারে হচ্ছে কাইল। সেগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন নামে ডাকি, প্লুরাল ইফিউশন বলি, আমরা বলতে পারি এম্পায়েমা, আমরা বলতে পারি হিমোথোরাক্স, আমরা বলতে পারি কাইলোথোরাক্স, এরকম বিভিন্ন নামে আমরা ডাকি। এর মধ্যে একটা কথা খেয়াল রাখতে হবে যে পাজের যে ব্যাপারটা থাকে, পাজ অবশ্যই দেখতে এটা হচ্ছে একটু টার্বিড কালার হয়, এবং গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে পাজটা হচ্ছে একটু লোকালাইজ থাকতে পছন্দ করে। লোকালাইজড, এটার মানে কি? মানে হচ্ছে পাসটা যেহেতু টার্বিড, বা যেটাকে আমি বলতে পারি পাসটা অনেক থিক থাকে, সুতরাং যদি প্লুরাল স্পেসে পাস থাকে, সেটা খুব একটা মুভমেন্ট করে না। ঠিক আছে, তাহলে ধরেন এখানে যদি পাস থাকে, এটা আসলে এই জায়গাটাতেই থাকতে পছন্দ করে, সে টোটালটাতে চলাফেরা করতে পছন্দ করে না। তাহলে পাসের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো, পাসটা ইউজুয়ালি যদি পাস থাকে, এটা লোকালাইজ থাকার টেন্ডেন্সি বেশি, লোকালাইজ থাকার টেন্ডেন্সি বেশি। ওকে, আর অন্য ক্ষেত্রে ইফিউশন বলেন, হিমোথোরাক্স বলেন, এই সমস্ত ক্ষেত্রে আসলে এরা মুভমেন্ট বেশি করে। এবং আমরা তো 1 নম্বর বললাম ফ্লুইড থাকতে পারে, 2 নম্বর হচ্ছে এয়ার থাকতে পারে, 3 নম্বর হচ্ছে এয়ার প্লাস ফ্লুইড দুইটাই থাকতে পারে। এয়ার প্লাস ফ্লুইড দুইটাই থাকতে পারে। তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা সেটাকে বলবো হচ্ছে হাইড্রো নিউমোথোরাক্স। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম, বাতাস থাকতে পারে, পানি থাকতে পারে, বাতাস পানি একসাথে থাকতে পারে। তো যদি বাতাস এবং পানি একসাথে থাকে, তাহলে সবসময় মনে রাখবেন, যখন একটা জায়গায় আপনি বাতাস এবং পানিকে একসাথে রেখে দিবেন, দেখবেন তারা কি তৈরি করে। দেখবেন যে সবসময় বাতাস এবং পানি যখন একসাথে থাকে, এই পানিটা একটা লেয়ারে চলে আসে। কারণ এখানে হচ্ছে পানি, সো এই জায়গাতে পানি থাকবে, পানি 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 পানি, উপরে হচ্ছে বাতাস। বাতাস এবং পানির মধ্যে সুস্পষ্ট একটা লাইন বিদ্যমান থাকে, একটা লেভেল করে থাকে। আপনি গ্লাসে একটা পানি নিয়ে দেখবেন, পানি এবং বাতাস একটা লাইন মেনটেন করে থাকে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এয়ার ফ্লুইড লাইন। ঠিক আছে, ওকে, সেটাকে আমরা কি বলি? এয়ার ফ্লুইড লাইন। তাহলে যদি কোনো সময় প্লুরাল স্পেসে বাতাস থাকে, তাহলে নিউমোথোরাক্স, পানি থাকলে প্লুরাল ইফিউশন, পানি বলতে মানে ফ্লুইড থাকবে। আর যদি ফ্লুইড এবং বাতাস একসাথে থাকে, আমরা সেটাকে বলি হাইড্রোনিউমোথোরাক্স। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা আছে। ধরেন একটা মানুষের প্লুরাল স্পেস আমি আঁকলাম, এখন প্লুরাল স্পেসে তার এখানে বাতাস টাতাস কম, পানি বেশি। সো পানির একটা ক্ষমতা হচ্ছে, দুঃখিত, সো আমরা জানি যে পানির 2 ধরনের বল আছে, আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়েছি, সংশক্তি বল, আসক্তি বল, হ্যাঁ তাই না, এরকম কথাবার্তা পড়েছি। সো এই জায়গাতে যদি আপনি বাতাসকে কমায় দেন, তখন পানির একটা টেন্ডেন্সি থাকবে, পানির একটু উপরের দিকে উঠে থাকতে চায়। হ্যাঁ, যখন আপনি
গ্লাসেও এরকম হয়, বাট যখন আসলে একটু বাতাস কম থাকে তখন পানিটা এইরকম ভাবে থাকতে চায়, পানিটা একটু উপরের দিকে উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো যেখানে আপনি পানি দেখবেন যে পানির এরকম একটা ফিচার আছে যে পানি একটু উপরের দিকে উঠে থাকতে চায়। এই যে পানি উপরের দিকে উঠে থাকতে যায়, এই যে জায়গাটা এইটা, এগুলোকে আমরা বলি হচ্ছে মেনিসকাস। এগুলোকে আমরা বলি হচ্ছে কি মেনিসকাস, ঠিক আছে। এবং এই সাইন থেকেই একটা নাম হয়েছে মেনিসকাস সাইন, ঠিক আছে। অথবা এটাকে অনেকে বলে এটা একটা কার্ভি লিনিয়ার বর্ডার। তার মানে কি? তার মানে শব্দটা দুইটা শব্দের কম্বিনেশনে আসছে। কার্ভি মানে হচ্ছে কার্ভ, লিনিয়ার মানে হচ্ছে লাইন। সো এইখানে একটা কার্ভে একটা অংশ আছে এবং একটা লাইন একটা অংশ আছে। সো দিস ইজ কল্ড এ কার্ভি লিনিয়ার বর্ডার। তাহলে যাদের প্লুরাল ইফিউশন থাকে তাদের কার্ভি লিনিয়ার বর্ডার থাকতে পারে, কিন্তু যাদের হাইড্রোনিউমাস থোরাক্স থাকে তাদের কার্ভি লিনিয়ার বর্ডারটা থাকতে পারে, চান্স আছে, থাকতে পারে। তবে এয়ার ফ্লুইড লেভেলটা, এয়ার ফ্লুইড লাইন বা যেটাকে আমরা বলি এয়ার ফ্লুইড লেভেল, এইটা আমরা বেশি পাই। ওকে, সো এই কথাগুলো একটু সবাই খেয়াল রাখবেন যখন আমরা সামনে এখন পড়তে যাব। আচ্ছা, সো আমরা এখন কি কি পড়তে যাব? আমরা এখানে পড়বো কতটুকু হইলে আমরা ডায়াগনোসিস করতে পারি। তাহলে আমরা বলেছি নরমালি থাকে 5 থেকে 15, এগুলো রেফারেন্স হচ্ছে আব্দুল্লাহ স্যারের বই, হ্যাঁ। সো নরমালি থাকে 5 থেকে 15 ml। যদি আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে চান কমপক্ষে 500 ml থাকতে হবে। যদি আপনি এক্সরেতে ডায়াগনোসিস করতে চান সেক্ষেত্রে কমপক্ষে 300 ml থাকতে হবে। যদি আপনি ল্যাটারাল ডিকুবিটাস পজিশনে তাহলে এক্সরেতে পিএ ভিউতে ডায়াগনোসিস করলেন 300 ml এ। যদি আপনি ল্যাটারাল ডিকুবিটাস মানে পাশ থেকে এক্সরে করে যদি ডায়াগনোসিস করতে চান তাহলে অন্তত 100 ml থাকতে হবে। আর যদি আপনি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডায়াগনোসিস করতে চান তাহলে 100 ml এর কম, ইভেন 20-25 ml হইলেও আপনি ডায়াগনোসিস করতে পারবেন। তাহলে এই 4টা কথা গুরুত্বপূর্ণ। তাহলে ক্লিনিক্যাল 500 ml থাকতে হবে, পিএ ভিউ 300 ml থাকতে হবে, ল্যাটারাল 100 ml থাকতে হবে, আলট্রাসোনোগ্রাফি 20 থেকে 25 ml থাকলেই হবে। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি কাহিনী। এখন আপনি যদি মেডিসিন পড়তে চান সেক্ষেত্রে কিছু কথাবার্তা আসবে যে কেন এই প্লুরাল ইফিউশন গুলো হয়। সো এই প্লুরাল ইফিউশনের কারণ আসলে আমি খুব একটা আপনাদের কাছে ব্যাখ্যা করব না, একটা দুটো কথা খালি বলবো যে প্লুরাল ইফিউশন হওয়ার কারণটা আসলে কি। সো এটাও একটু নিচে ব্যাখ্যা করি। সো প্লুরাল ইফিউশন হওয়ার কারণ বা যে কোনো রকমের ইফিউশন হওয়ার কারণ হচ্ছে দুইটা, ঠিক আছে। সো দুইটা না তিনটা বলা যায়। এগুলো আমরা একটা 120 ডিজিজের একটা প্রথম ক্লাস নিয়েছিলাম প্লুরাল ইফিউশনের উপরে। আমি ইনশাআল্লাহ ক্লাসের লিংকটা আপনাদেরকে দিয়ে দিব। সো ওই ক্লাসটা যদি আপনারা দেখেন আপনাদের প্লুরাল ইফিউশন সম্পর্কিত সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ওই ক্লাসে আমরা একদম প্লুরাল ইফিউশন খুব ডিটেইলসে আলোচনা করেছি, ঠিক আছে। সো আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো যে আপনারা ওই ক্লাসটা ইনশাআল্লাহ দেখে নেবেন। আচ্ছা, আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা আরো এরকম বেশ কিছু ক্লাস দেখতে পারবেন। সো এই সমস্ত ক্লাসগুলো দেখলে আপনার অনেক কিছু সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, সো আমি আবার একটু বলি তাও। তাহলে আমাদের এটা হচ্ছে যদি ব্লাড ভেসেল হয়, সো ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড থাকে, ব্লাডের মধ্যে পানি আছে। সো যখন এই পানি থাকে একটা পানি বাইরে যাওয়ার চেষ্টা করে, কারণ যেহেতু এখানে পানি আছে সো এখানে অনেক প্রেসার, তো এই কারণে তারা বাইরে বের হওয়ার চেষ্টা করে। এই যে যখন তারা বাইরে বের হওয়ার চেষ্টা করে এটাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার কেন হচ্ছে? কারণ পানিটা এখানে অনেকক্ষণ ধরে স্টেসিস হয়ে আছে, পানিটা জমা আছে। সো যখনই একটা জিনিস একটা জায়গায় একটা জিনিস জমা থাকে সে বাইরে বের হতে চায়। দিস ইজ কল্ড হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এইটাকে বাইরে বের না হতে দেওয়ার জন্য আমার বডিতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন হচ্ছে অ্যালবুমিনের মতো বিভিন্ন প্রোটিন। এই প্রোটিন অণুগুলা চেষ্টা করে পানিকে নিজের দিকে টানতে। তাহলে পানিকে যারা ভিতরের দিকে টানতে চায় সেটাকে আমরা বলি হচ্ছে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার। এখন কোশ্চেন হচ্ছে অসমোটিক প্রেসার কেন, কারা তৈরি করলো? কিছু প্রোটিন। প্রোটিন কি ধরনের সাবস্টেন্স? কলয়েড সাবস্টেন্স। এই কারণে এটাকে আমরা বলি কলয়েডাল অসমোটিক প্রেসার। আচ্ছা, তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি কারো বাড়ে তাহলে পানি বাইরে চলে যাবে, ইডেমা হবে। কলয়েডাল অসমোটিক প্রেসার যদি কমে তাহলে পানি ভিতরে ঢুকবে না, তার মানে তাহলেও ইডেমা হবে। আর 3 নম্বর কথা হচ্ছে এই পানিগুলোকে নিয়ে যাওয়ার জন্য যে রাস্তা থাকে, অন্য একটা রাস্তা, সেগুলোকে আমরা বলি হচ্ছে লিমফেটিক চ্যানেল, ঠিক আছে। ধরেন এইখানে টিস্যুতে যেই মানে পানিটা আসলো, যে ফ্লুইডটা আসলো, এটা আরেকটা পাথওয়ে দিয়ে চলে যায়। এই পাথওয়েটা হচ্ছে আমাদের লিমফেটিক চ্যানেল। সো এই যে লিমফেটিক যে চ্যানেলটা, এই লিমফেটিক চ্যানেলটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, এই লিমফেটিক চ্যানেলটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তখন একটা মানুষের ইডেমা হতে পারে, ঠিক আছে। সো এই ইডেমাটা কি হবে? ইডেমাটাকে আমরা বলবো লিমফেডেমা, হ্যাঁ। বা আপনি এই ক্ষেত্রে কাইলোথোরাক্স থেকে শুরু করে অন্যান্য কথাও পেতে পারেন। সো মোটামুটি যে কোনো অর্গানে ইডেমা হওয়ার মেকানিজম হচ্ছে 3টা।
হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাওয়া, কলোয়েডাল অসমোটিক প্রেসার কমে যাওয়া, লিম্ফেটিক চ্যানেল ব্লক হয়ে যাওয়া। ঠিক আছে, সো এই কয়েকটা ঘটনা আসলে মূলত ঘটে থাকে। ঠিক আছে, ওকে। সো আমরা যখন ইফিউশন দেখবো, ইফিউশনের কারণগুলো একই। যেমন দেখেন এখানে এক্সেসিভ ফ্লুইড ফর্মেশন হচ্ছে, তাহলে যদি অতিরিক্ত পরিমাণে পানি বাড়ে ভেসেলের মধ্যে তাহলে কি হবে? তাহলে ভেসেলের মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে। অথবা রিজর্পশন হচ্ছে না, কেন? কারণ হয়তো তার কলোয়েডাল অসমোটিক প্রেসার কম, অথবা তার লিম্ফ ব্লক হয়ে আছে। এই সমস্ত কন্ডিশনে ইফিউশন হতে পারে। আচ্ছা, তাহলে আমরা ইফিউশন এখন বোঝার চেষ্টা করি। তাহলে ইফিউশনের ক্ষেত্রে দেখেন বলছে যে ব্লান্টিং অফ দা পোস্টেরিয়র কোস্টোফ্রেনিক সালকাস অন দ্য ল্যাটারাল প্রজেকশন। তাহলে আমরা একটা ল্যাটারাল ভিউ দেখতেছি। আমরা জানি যে ল্যাটারাল ভিউ যখন আপনি একটু দেখেন, সো ল্যাটারাল ভিউটা বোঝার চেষ্টা করেন। আবার মনে করেন একটা এক্সরে কে আমি ল্যাটারাল দেখব। সো ল্যাটারাল দেখলে আমার অবভিয়াসলি ডায়াফ্রামটা থাকবে হচ্ছে এরকম, এটা একটা ল্যাটারাল ভিউ হবে। ল্যাটারাল ভিউ, দুঃখিত। সো এই হচ্ছে ডায়াফ্রাম থাকবে, এটা মনে করেন চেস্ট ওয়ালের ভিউ। এখন ল্যাটারাল ভিউতে আপনি তো এক্সরে দেখার চেষ্টা করতেছেন, ঠিক আছে? আর পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে কিভাবে দেখেন? আপনি এদিক থেকে দেখেন, এই চোখটা হচ্ছে এদিকে, আর ল্যাটারাল ভিউতে হচ্ছে মানে পাশ থেকে দেখতেছেন, তাই কিনা? সো ল্যাটারাল ভিউতে দেখলে আমরা এই কারণে এক্সরেটা ভালো বুঝতে পারি কেন, কারণ আমি আপনাকে একটু বলি। দেখেন ল্যাটারাল ভিউতে আপনি দুইটা জায়গা, এই যে এই জায়গাটা মূলত এই জায়গাটা ল্যাটারাল ভিউতে ভালো করে দেখা যাবে, যেটা পিও ভিউতে দেখা যাবে না। কারণ পিও ভিউতে কি, এইখানে ধরেন আপনার লিভার বসে আছে। হ্যাঁ, আমি একটা ব্যাপারটা বুঝাই। মনে করেন এইখানে আমার আছে হচ্ছে লিভার। হ্যাঁ, ধরেন এইখানে আমার লিভার অবস্থান করছে, ধরলাম লিভারের একটা কাট সেকশন আমি দিলাম। হ্যাঁ, কারণ এইখানে আমার লিভার, যদি এখানে আমার লিভার থাকে এই জায়গাটাতে, তো এই জায়গাটাতে লিভার থাকলে লিভারের জন্য তো পিছনের অংশটা ঢাকা পড়ে যাবে লিভারের কারণে। বুঝতে পারছেন না? মনে করেন এখান থেকে একটা এক্সরে আসলো, সে লিভারের জন্য এক্সরেটা কি দেখাবে? সে দেখবে লিভার, সুতরাং এক্সরেটা দেখাবে হচ্ছে হোয়াইট, ঠিক কিনা? কিন্তু সেই হোয়াইটের জন্য, হোয়াইটের পিছনে আসলে এই জায়গাতে কি এয়ার ছিল নাকি এই জায়গাতে ফ্লুইড ছিল, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, সো এই কারণে আমরা ল্যাটারাল এক্সরেটা করা গুরুত্বপূর্ণ। ল্যাটারাল এক্সরে করলে এই পিছনের গোপন জায়গাটা আমি বুঝতে পারবো। সো সবচেয়ে প্রথমে যখন ইফিউশন হওয়া শুরু হয়, আমাকে একটু চেঞ্জ করতে হবে। এই জায়গাটা আসলে এত নামানো থাকে না, দেখুন যে এই জায়গাটা আরেকটু উঠা থাকে। হ্যাঁ, সবচেয়ে প্রথমে যখন আসলে একটা মানুষের ইনফিউশন হওয়া শুরু হয়, সবচেয়ে প্রথমে এটা জমা হয় হচ্ছে এই পিছনের স্পেসটাতে, এই পিছনের পোস্টেরিয়র কোস্টোফেনিক অ্যাঙ্গেলে। কোথায় জমা হয় সবচেয়ে প্রথমে? তাহলে পোস্টেরিয়র কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, এইখানে সবচেয়ে আগে হচ্ছে পানিটা জমা হবে। এটা আমাদেরকে বুঝতে হবে। সো এই যে পানিটা জমা হচ্ছে, এটা কতটুকু পানি লাগে? তারা বলছে যে যখন 75 ml এর মতো পানি জমবে প্লুরাল স্পেসে, এইটা গিয়ে আপনার ওই পেছনে গিয়ে জমা হবে। হ্যাঁ, যেমন দেখেন এইটা হচ্ছে সেই লিভারের খুব সুন্দর একটা ডিমার্কেশন, লিভার এবং ডায়াফ্রামের এইখানে গিয়ে পানি জমছে। তাহলে এই যে জায়গাটা, এই যে এইখান থেকে এই অতটুকু জায়গাতে, এই যে অতটুকু জায়গাতে যে আপনার পানি জমলো, এটা কিন্তু আপনি নর্মালি পিএ ভিউতে পাবেন না। এটা কখন পাবেন? শুধু ল্যাটারাল ভিউ করলেই পাবেন। ঠিক আছে, সো কখন আপনি পাবেন? এই ল্যাটারাল ভিউ করলেই পাবেন। এবং এখানে কতটুকু পানি জায়গা নিতে পারে? প্রায় 75 ml। ঠিক আছে, তাহলে আমরা বললাম না ল্যাটারাল ভিউ যদি আপনি করেন, কতটুকু এটলিস্ট কতটুকু পানি থাকলে আমরা ডায়াগনোসিস করতে পারি ল্যাটারাল ভিউতে? বলেন তো দেখি। 100 বলেছিলাম, ঠিক কিনা? সো এই যে দেখেন এই 75 ml তো এখানে জমা থাকে। সো যখন 75 চেয়ে একটু বেশি হয়, 100 কাছাকাছি হয়, আপনি ডায়াগনোসিস করতে পারেন। সো অলওয়েজ যখন আপনি ল্যাটারাল ভিউ দেখবেন, কোন অ্যাঙ্গেলটাকে আমরা গুরুত্ব দিব ল্যাটারাল ভিউতে? ইফিউশন বোঝার জন্য কোনটাকে আমরা গুরুত্ব দিব বলেন? অ্যাঙ্গেলটার নাম কি? posterior costophrenik গুড, পোস্টেরিয়র কোস্টোফেনিক অ্যাঙ্গেল। আচ্ছা, এরপরে যখন আপনি পিও ভিউ দেখবেন, পিও ভিউতে দেখবেন আপনি ইফিউশনটা কি এক পাশে আছে নাকি দুই পাশে আছে। হ্যাঁ, তো আপনি দেখলেন যে ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল, তার সাইজ কতটুকু, হ্যাঁ, এটা কি ফ্রি ফ্লোয়িং, মানে এটা কি নড়াচড়া করে নাকি একটা জায়গায় ফিক্স? কারণ একটা জায়গায় ফিক্স থাকলে আমরা কি ভাববো? পাস। ওকে, ফাইন। এরপর আর কোনো ফাইন্ডিং আছে কিনা? তেমন যেমন আমরা একটা এক্সরে দেখছি, এখানে একটা ডেন্স হোমোজেনাস অপাসিটি। হ্যাঁ, ডেন্স হোমোজেনাস মানে দেখতে একদমই সেম সমস্তটা। সো ডেন্স একটা হোমোজেনাস অপাসিটি দেখতে পাচ্ছি, যেটা আমাদের এয়ারওয়েকে পুশ করে ফেলেছে, তাই না? এয়ারওয়েটা পুশড হয়ে গেছে অপোজিট সাইডে। সো দিস ইজ ডেফিনেটলি প্লুরাল ইফিউশন। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি বুঝলাম। মেনিসকাস সাইন নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে, যেটা আমি অলরেডি আপনাদেরকে আলোচনা করে ফেলেছি। মেনিসকাস সাইন, তো এই যে এটা দেখেন খুব সুন্দর একটা অ্যাঙ্গেল এইখানে, এই যে। সো দিস ইজ মেনিসকাস সাইন। আমরা মেনিসকাস একটা সাইন বুঝতে পারলাম। তাহলে যখন আমরা পিএ ভিউতে এক্সরে গুলো দেখি, সাধারণত এখানে খুব সুন্দর করে এইরকম একটা মেনিসকাস সাইন পাওয়া যায়। তাহলে এই যে সাইনটা পাইলাম, এইরকম ফিচার তো থাকার কথা না, থাকার কথা ছিল এইরকম, এক্সরেটা হওয়া উচিত ছিল এইরকম।
এখানে একটা অ্যাঙ্গেল পাওয়ার কথা ছিল, বাট সেই অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয়ে গেছে এবং আমি এখানে একটা মেনিসকাস সাইন পাচ্ছি, এখানে একটা মেনিসকাস সাইন পাচ্ছি, এখানে একটা মেনিসকাস সাইন পাচ্ছি। তো এই মেনিসকাস সাইন গুলো পাওয়াটাই আমাকে বুঝাই দিবে যে না ভাই তার কি আছে, তার তো প্লুরাল ইফিউশন আছে। তো এই কথাটা আমরা বুঝানোর চেষ্টা করলাম। এবং এই যে আপনাদেরকে আবার বললাম, এইখানে যখন পানি জমে পিইউ ভিউতে দেখেন সেম মানুষ, পিইউ ভিউতে দেখে কি এক্সরে মনে হচ্ছে, পিইউ এক্সরে দেখে কি মনে হচ্ছে তার ইফিউশন আছে? না, একদম 100% ভালো, তার তো পিইউ ভিউতে 100তে 100 পাইছে সে। সেই মানুষটাই যখন আপনি ল্যাটারাল ভিউ করলেন, ল্যাটারাল ভিউতে খেয়াল করেন এই যে দেখছেন কি হয়েছে, পোস্টেরিয়র কোস্টোফেনিক অ্যাঙ্গেলে পানি জমে গেছে। দ্যাট মিনস এই মানুষের প্লুরাল ইফিউশন আছে। তাহলে প্লুরাল ইফিউশন নিয়ে কনফিউশন থাকলে পিও এক্সরে পিও ভিউ এক্সরে না করে ল্যাটারাল ভিউ করেন আপনার জন্য সুবিধাজনক। আরো কনফিউশন থাকলে আলট্রাসোনোগ্রাফি করেন, আরো বেশি ভালো। ওকে, সো এটা হচ্ছে আপনাদের হোম মেসেজ। আর ইফিউশন এমনিতে সবাই জানেন, সবাই পারবেন। সো এইখানে কোন কোন জায়গায় ইফিউশন, কোন পাশে আমরা বুঝতেই পারছি যে এখানে রাইট লয়ার জোনে একটা হোমোজেনাস অপাসিটি পাচ্ছি, এবং যেহেতু ইফিউশন পানি গ্রেভিটির কারণে নিচ থেকে এটা উপরের দিকে উঠে, সবসময় নিচেই থাকে, ডিপেন্ডেন্ট পোর্শনে থাকে। ওকে, সো রাইট হোমোজেনাস অপাসিটি আমরা পাচ্ছি। তাহলে এখানে ফাইন্ডিং কি কি বলবেন দেখেন, যখনই এক্সরেতে আপনাকে বলবে যে ফাইন্ডিংস বলেন, সবসময় যে একদম আপনাকে ডেফিনেটলি ডিজিজটাই বলতে হবে এরকম না। আপনি বলবেন যে স্যার এখানে এয়ারওয়েটা সেন্ট্রালি আছে, আপনি বলবেন যে এয়ারওয়েভ দেখলেন, সো বিতে দেখলেন বোনস, সো আপনি বললেন যে সব বোনস গুলো ভালো আছে, ঠিক আছে, বা এতটা বোনস ভিজিবল, এটা না বললে সমস্যা নাই। সিতে আপনি বললেন যে কার্ডিয়াক, হ্যাঁ কার্ডিওফেনিক অ্যাঙ্গেল লেফটটা দেখা যাচ্ছে, রাইট কার্ডিওফেনিক অ্যাঙ্গেল অবলিটারেটেড। আপনি বললেন যে ডি তে ডায়াফ্রাম, আপনি বললেন যে লেফট কোস্টোফেনিক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, রাইট কোস্টোফেনিক অ্যাঙ্গেল অবলিটারেটেড। এরপর আপনি ডি এর পরে ইতে আপনি ফিউশনের কথা বলেন, সো আপনি বললেন যে এখানে একটা ডেন্স হোমোজেনাস অপাসিটি আছে রাইট লয়ার জোনে, সাথে একটা কার্ভিলিনিয়ার বর্ডার আছে বা মেনিসকাস সাইন ইজ পজিটিভ, মেনিসকাস সাইন পাওয়া যাচ্ছে, সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ রাইট সাইডেড প্লুরাল ইফিউশন। কথা শেষ। তাহলে যখন কোনো জায়গায় স্যাররা বলবে যে ফাইন্ডিংস বলো, খালি শুরুতে থাপ করে এটা বলবেন না, সবসময় বলবেন যে এয়ারওয়ে কেমন, লাং কেমন, হার্ট কেমন, ডায়াফ্রাম কেমন, অ্যাঙ্গেল কেমন। এই কথাগুলো যখন বলবেন আপনার পয়েন্ট বাড়বে। ওসপিতে কিন্তু এভাবে দেয়, যেমন আমি আপনাদেরকে একটা কুইজ দিলাম আজকে যে 5টা পয়েন্ট বলে। সো ওসপিতে বা যে কোনো জায়গাতে পয়েন্ট বললে আপনি এয়ারওয়ে থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আপনার যদি কোনো পজিটিভ কমেন্ট থাকে, পজিটিভ কমেন্ট গুলো আগে হাইলাইট করবেন, দেন আপনি নর্মাল কমেন্ট গুলো করতে পারেন। সো অনেকে কনফিউজড হয়ে যায় যে আসলে নর্মাল কমেন্ট করবো কিনা। ওকে, সো এটা করতে হবে। আচ্ছা, এখন এইখানে যদি আমরা এই এক্সট্রাটা থেকে একটু ভালো করে নজর দিই, এইখানেও একটা মানুষের ডেন্স হোমোজেনাস একটা অপাসিটি লক্ষ্য করা যাচ্ছে। কোস্টোফেনিক অ্যাঙ্গেল আসলে এটাকে কোস্টোফেনিক অ্যাঙ্গেল হিসেবে ধরা যায় না, সো এটা এখানে আমরা বলবো যে কোস্টোফেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড। এইখানে আরো কিছু শেডো আছে, চারদিকে আসলে আরো কিছু শেডো আছে, এগুলো ক্যালসিফিকেশনের জন্য শেডো হতে পারে। সো এখানে মাল্টিপল কিছু ফোকাল কিছু আমরা শেডো পাচ্ছি বা অপাসিটি পাচ্ছি, আপনি বলতে পারেন। ইভেন এখানে একটা ফিশার খুবই প্রমিনেন্ট হয়ে গেছে, হ্যাঁ লাং এর একটা ফিশার মনে হচ্ছে একটা প্রমিনেন্ট। এগুলা কিছু ফাইন্ডিং, এগুলো বলা যেতে পারে, বাট আমাদের এখানে ডেফিনেটিভ যে ফাইন্ডিংটা আমরা একটা শ্যাডো পাচ্ছি, ঠিক আছে, ডেন্স হোমোজেনাস অপাসিটি, এবং এটা কোন লেটারের মতো, ইংরেজি ডি লেটারের মতো। সো ইংরেজি ডি লেটারের মতো যদি কোনো শ্যাডো পাই সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে এম্পায়ামা। তাহলে সবসময় মনে রাখবেন কোনো ইফিউশন যদি ইংরেজিতে ডি লেটারের মতো বা উল্টা ডি লেটারের মতো এই পাশেও থাকতে পারে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে এম্পায়ামা। ওকে, সো এম্পায়ামা যেহেতু এখানে লোকালাইজড কালেকশন অফ পাস, এম্পায়ামাটা চারপাশে লাঙের বিভিন্ন রকম সেপ্টা দিয়ে আবদ্ধ থাকতে পারে, লাঙের একটা লোবে হতে পারে। সো এম্পায়ামা ডেফিনেটলি সমস্ত জায়গা জুড়ে থাকবে এরকম না, একটা জায়গাতেও হতে পারে, ঠিক আছে, এবং এটা মুভ করবে না, লোকালাইজ থাকবে। তাহলে যদি কোনো সময় লাংসে এরকম ডি শেপ লেশন পান, সবসময় খেয়াল করবেন এটা এম্পায়ামা হতে পারে, ঠিক আছে, এবং এটা ডেন্স একটা হোমোজেনাস অপাসিটি হবে, এর সাথে ওইরকম প্লুরাল ইফিউশনের ফিচার গুলো পাওয়া যেতে পারে। এবং এই যে আমরা বললাম যে একটা মানুষের ইফিউশন আসলে এটা কি ফ্রি ফ্লোয়িং নাকি লোকিউলেটেড, কিভাবে বুঝবেন? ওই মানুষটাকেই একটু আগে আমি যে মানুষটা এক্সরে দেখাইলাম তাকে আমি শোয়াই দিলাম, দুইটা মানুষকে শোয়াই দিলাম। প্রথম মানুষটাই যে এই মানুষটা, তাকে যখন শোয়াই দেওয়া হলো, দেখেন এটাকে বলা হয় ল্যাটারাল ডিকুবিটাস ভিউ। ল্যাটারাল ডিকুবিটাস ভিউ আরো ভালো করে বোঝার জন্য তাকে শোয়াই দিলাম। শোয়াই দেওয়ার পরে পানিটা কি আসবে, কোথায় চলে আসবে, ডিপেন্ডেন্ট পোর্শনে চলে আসছে। তো পানিটা প্লুরাল স্পেস ধরে একদম ডিপেন্ডেন্ট পোর্শনে চলে আসছে এবং একটা এয়ার ফ্লুইড লেভেলের মতো একটা লেভেল আমরা পাচ্ছি, ঠিক আছে। এটা দেখে বুঝলাম তার ইফিউশনটা কি, তার ইফিউশনটা হচ্ছে ফ্রি ফ্লোটিং, হ্যাঁ
মানে ভাসতেছে বা চলাফেরা করতেছে বা ফ্রি ফ্লোয়িং। কিন্তু ওই ব্যাটার দেখেন সে যখন শুয়ে গেল তার তো কিছু ইফিউশন ছিল, কিছু ইফিউশন এদিকে আসছে, বাট এই যে দেখেন ডি এর এই মাথাটা খেয়াল করেন তো, এই যে দেখেন সো ডি এর এই মাথাটা কিন্তু আছে এবং এটা ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকছে, আমরা এভাবে গেস করতে পারি। সো এইখান থেকে দেখলাম যে তার ডি এর মতো একটা অবস্থা আছে। সো দিস ইজ লোকিউলেটেড ইফিউশন, এই জায়গাটাতে ইফিউশনটা রয়ে গেছে, এটা কিন্তু এইখানে আসে নাই। দেখেন এই জায়গাটা কিন্তু কালো, তার মানে ইফিউশনটা এইখানে এসে শেষ হয়ে গেছে, তার মানে কি দিস ইজ ডেফিনেটলি লোকিউলেটেড ইফিউশন। এগুলো কিন্তু হাই থটের কথাবার্তা, এগুলো কিন্তু আপনাকে এরকম সোয়াই টোয়াই এক্সরে মানে ফাইনাল প্রফিট ডেফিনেটলি দিবে না, আপনাকে অন্য কোনো পরীক্ষা হয়তো বা দিলে দিতে পারে। সো আমরা বুঝলাম যে লোকিউলেটেড ইফিউশন এটা কার দিকে ইন্ডিকেট করে, এম্পায়ামার দিকে, এবং এটা ফ্রি ফ্লোয়িং না মোটেও। ওকে, এখানে আরেকটা কথা আমরা দেখলাম, দেখেন যে আমরা যদি দেখি যে ইফেক্ট অফ ইনসাফিসিয়েন্টলি আপরাইট পজিশন অফ অ্যাসেসমেন্ট অন প্লুরাল ইফিউশন, মানে একটা পেশেন্ট যদি ঠিক মতো আপরাইট হয়ে না দাঁড়ায়, একটা পেশেন্ট যদি ঠিক মতো আপরাইট হয়ে না দাঁড়ায় তার ইফিউশনটা ধরতে কষ্ট হয়। সো এইখানে আমরা একটু দেখি, যেমন এই পেশেন্টটা আসলে দেখেন যে এই পেশেন্টটা যদি আসলে একটু বাঁকা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু ফ্লুইড গুলো আসলে পিছনের দিকে জমা হবে বেশি, তখন আপনার কাছে ইফিউশনটা কম মনে হবে। এইটা এখানে বোঝানোর চেষ্টা করছে যে যখনই যে কারো ইফিউশন আমরা দেখতে চাবো অবশ্যই পেশেন্টকে আপরাইট পজিশনে ইসিজি এক্সরে করতে পাঠাবো। ওকে, যাই হোক, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি পাওয়া যায়, সেম আগের মতো এয়ারওয়ে সেন্ট্রালি আছে, লাংস ফিল বোনস ভালো, সফট টিস্যু ভালো, কার্ডিয়াক শ্যাডো নরমাল আছে, বাট এই কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড, ডায়াফ্রাম লেফটটা ভালো আছে, রাইটের ক্ষেত্রে কোস্টোফেনিক অ্যাঙ্গেল অবলিটারেটেড। দেন আমরা এখানে একটা ডেন্স হোমোজেনাস অপাসিটি পাচ্ছি, যেখানে কার্ভিলিনের একটা বর্ডার পাওয়া যাচ্ছে। সুতরাং আমাদের রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি, ইফিউশন, লেফট সাইডেড ইফিউশন, সহজ কথা। ওকে, এখন দেখেন এই যে এই মানুষটাকে, হ্যাঁ দেখছেন এই মানুষটা সোজা হয়েছিল, এখন এই মানুষটাকে আমি যখন শোয়াই দিলাম, সে যখন একটু শোয়া ইসিজি করছে, দেখেন এই মানুষটা কিন্তু মেনিসকাসটা ব্লার হয়ে গেছে। যেমন এইখানে খুব সুন্দর একটা মেনিসকাস পাওয়া গেছে, এই যে এই মানুষটা যখন শুয়ে এক্সরেটা করলো তখন কি হয়ে গেল, তার এই পানি একটু অন্যরকম হয়ে গেছে। সো এখন যখন আমি এই দিক থেকে এক্সরে করতেছি বেশি বেশি রে গুলা বাধাপ্রাপ্ত হয়েছে। হ্যাঁ, সো বেশি রে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এখানে একটা একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে। দেখেন আপনি কিন্তু এটা দেখে বলতে পারবেন না যে ভাইয়া প্লুরাল ইফিউশন, আপনি সরাসরি কোনো কার্ভিলিনিয়ার বর্ডার পাচ্ছেন না। ঠিক আছে, তো মাঝে মধ্যে যদি আপনার এরকম কনফিউশন হয় তখন আপনি প্লুরাল ইফিউশন বলে দিতে পারেন, আপনি এই কথাটা চিন্তা করে যে হয়তোবা পেশেন্টটা একটু ব্যাড বাউন্ড ছিল, এই কারণে পেশেন্ট ভালো করে উঠতে পারে নাই, টোটালি ইরেক্ট পোস্টারে যেতে পারে না, এই কারণে এক্সরে এমন পাওয়া গেছে। তাহলে এই কারণে আমরা দেখবেন যে এক্সরেতে একই এক্সরে অনেক ভ্যারাইটি, অনেক ভেরিয়েন্ট। কেন? এক্সরে শুধুমাত্র আপনার উপরে ডিপেন্ড করে না, রোগীর উপরে, রোগী কিভাবে দাঁড়ায় আছে, কিভাবে বাঁকা আছে কিনা, বসছে কিনা, শুইছে কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো এই এক্সরে দেখেও কিন্তু আসলে প্লুরাল ইফিউশন আপনি যদিও বুঝতে না পারেন যে এখানে সরাসরি কোনো মেনিসকাস নাই বা ডেন্স হোমোজেনাস অপাসিটি আছে, কার্ডিওফেনিক কোস্টোফেনিক অ্যাঙ্গেল নাই, আপনি ভাবতে পারেন যে না তার প্লুরাল ইফিউশন। আরো যদি এটা এয়ারওয়েটা একটু এদিকে যাইতো তাহলে আরো ভালো হতো আর কি। বাট যেহেতু স্মল প্লুরাল ইফিউশনে সাধারণত এয়ারওয়ে শিফট করে না, মেসিভ প্লুরাল ইফিউশনে এয়ারওয়ে শিফট করে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে এই পেশেন্ট গুলো শুয়ে আছে, শুয়ে থাকার কারণে এই পেশেন্ট গুলো একটা হেজি একটা এপিয়ারেন্স দেখা যাচ্ছে, বাট আমরা ভালো করে বুঝতে পারছি না। ঠিক আছে, ওকে, সো এই পেশেন্টটাই দেখেন, এই পেশেন্ট এখন একটু পরে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে এক্সরে করার পরে আমরা মোটামুটি একটা লাইন বুঝতে পারছি। সেটাই আর কি আমরা বুঝাতে চাচ্ছি যে পেশেন্টকে অবশ্যই বসায় এক্সরে করাইতে হবে, দুঃখিত দাঁড়া করে এক্সরে করাইতে হবে। আচ্ছা, সো এইখানে আসলে সেম কথা যে একটা এক্সরে আমরা দেখছি, এক্সরেটা আসলে এই পেশেন্টটা যখন ডান পাশে কাত হয়েছিল, সো এক্সরেটা এরকম হয়েছে, বাম পাশে কাত হওয়ার পর এক্সরেটা এরকম হয়েছে। তাহলে দেখেন ডান পাশে কাত হওয়ার সময় এদিকে আমরা একটা লাইন দেখলাম এবং এখানে পানি, তার মানে তার ডান পাশে ইফিউশন আছে, আবার যখন বাম পাশে কাত হলো বাম পাশে একটা ইফিউশন দেখা গেছে। সো এটা থেকে ডায়াগনোসিস করা যায় এই মানুষের বাইলেটারাল প্লুরাল ইফিউশন আছে। ওকে, দুই পাশে পানি, সো দিস ইজ বাইলেটারাল প্লুরাল ইফিউশন। সো প্লুরাল ইফিউশনের কারণগুলা নিয়ে আমি খুব একটা আলোচনা করব না, কারণ হচ্ছে দুই রকম, সাধারণত এক্সিউডেটিভ এবং ট্রানজিউডেটিভ। এক্সিউডেটিভ মানে যখন প্লুরাল ইফিউশনে প্রোটিন কন্টেন্ট বেশি থাকে, ঠিক আছে, আর ট্রানজিউডেটিভ মানে যখন প্রোটিন কন্টেন্ট কম থাকে। এক্সিউডেটিভে প্রোটিন কন্টেন্ট বেশি, ট্রানজিউডেটিভে প্রোটিন কন্টেন্ট কম। এবং এক্সিউডেটিভ ট্রানজিউডেটিভ বোঝার জন্য আমরা একটা ক্রাইটেরিয়া ফলো করি। কেউ কি বলতে পারে কোন ক্রাইটেরিয়া ফলো করি? একটা ক্রাইটেরিয়া আছে ডিভিশনে, 3টা পয়েন্ট আছে সেই ক্রাইটেরিয়াতে। প্লুরাল ইফিউশন বোঝার জন্য কোন ক্রাইটেরিয়া ইউজ করা হয়? হ্যাঁ হ্যাঁ, সবাই তো ভুলে গেছে দেখা যায়। ক্রাইটেরিয়াতে একটা পয়েন্ট ছিল প্রোটিন দিয়ে, 2 নম্বর পয়েন্ট ছিল এলডিএস দিয়ে, 3 নম্বর পয়েন্টটাও ছিল এলডিএস দিয়ে।
একটা বলছে প্লুরাল ফ্লুইডের এলডিএইচ সেরাম এলডিএইচ থেকে বেশি হবে। 2 নম্বর বলছে যে প্লুরাল ফ্লুইডের এলডিএইচ 2/3 অফ দা সেরাম এলডিএইচ এর বেশি হবে, এরকম বলছে। এরপর বলছে হচ্ছে বেশি হবে বলতে এখানে বলছে যে 0.6 এর বেশি হবে আর কি। প্রোটিনের রেশিও বলছে প্রোটিন 0.5 এর চেয়ে বেশি হবে। সেরাম প্লুরাল ফ্লুইডের প্রোটিন আমাদের সেরাম প্রোটিনের 0.5 এর চেয়ে বেশি হবে। এই ক্রাইটেরিয়ার নাম তাহলে কেউ জানে না, যেটা বলা হচ্ছে লাইটস ক্রাইটেরিয়া। তাহলে বোঝা যাচ্ছে আপনারা আমার প্লুরাল এফিউশনের ক্লাসটা করেন নাই। যেহেতু ক্লাসটা করেন নাই, এই কারণে আপনাদের কাছে টপিক গুলো মনে হচ্ছে হাই কি পড়াচ্ছি এগুলা। ওকে, সো লাইটস ক্রাইটেরিয়া সম্পর্কে সবাই জেনে ফেলবেন। এগুলা থেকে আপনাকে ভিতরে ঢুকে কোশ্চেন করবে। আমরা কিন্তু রেডিওলজি থেকে বাইরে চলে যাচ্ছি, এগুলো কিন্তু মেডিসিনের পড়া, তো আমরা রেডিওলজিতে থাকি আর কি। আচ্ছা, এখন আসেন এইটা, এইটা কি? এইটাকে বলা হচ্ছে সিউডো টিউমার। সিউডো টিউমার কি? যখন আমরা জানি যে আমাদের লাংস এর মধ্যে, আমাদের যখন আমরা লাংস চিন্তা করবো, লাংস এর মধ্যে তো ফিশার থাকে, তাই না? এরকম রাইট লাং এর মধ্যে ফিশার থাকে। সো এখন বলা হচ্ছে যে যখন একটা ফ্লুইড এই ফিশারের মধ্যে কি আটকায় যাবে, যখন একটা ফ্লুইড ফিশারের মধ্যে কি আটকায় যাবে, তখন ধরেন এইখানে একটা ফ্লুইড আটকে গেছে, হ্যাঁ, এই জায়গাতে ফ্লুইডটা আটকে গেছে। তো আটকে যাওয়ার কারণে ফ্লুইডটাকে এইরকম মনে হবে, এটাকে আমরা বলি হচ্ছে, এই যে দেখেন এই ফিশারে, হরাইজন্টাল ফিশারে ফ্লুইডটা আটকে থাকার কারণে এইখানে একটা শেডো আমরা পাচ্ছি, দেখে মনে হচ্ছে টিউমারের মতো। বাট দেখেন এই এই শেডোটা একদম লাঙের এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত বিস্তৃত, এবং একটা ডেন্স হোমোজেনাস অপাসিটি, এবং কিছুটা লেন্সের মতো আকৃতি নিয়েছে। এইটাকে বলা হয় সিউডো টিউমার। এইটাকে বলা হয় সিউডো টিউমার। কেন? কারণ লাংসের হরাইজন্টাল ফিশারে এখানে ইফিউশন হয়েছে শুধুমাত্র এই জায়গাটাতে, এটাকে বলা হয় কি সিউডো টিউমার। তাহলে এটা কোথায় দেখা যায়? যখন আপনার ফিশারের মধ্যে এরকমটা হবে, এবং এটা সাধারণত ফিশার যেখানে সেখানেই থাকে, মোস্ট কমনলি হরাইজন্টাল ফিশারে হয়, এবং স্মুথ লেন্টিকুলার একটা কন্ট্রার থাকে। লেন্টিকুলার মানে কি লেন্সের মতো একটা আকৃতি থাকে। ওকে, সো এটাকে কি বলা হয়? সিউডো টিউমার। সিউডো টিউমার কেন হয়? হরাইজন্টাল ফিশারে যদি ইফিউশন হয়। সো মোটামুটি আমরা ইফিউশনের আলোচনা বা আশা করি শেষ করতে পারছি। সো এটা কি, এটা ডায়াগনোসিস কি হবে তাহলে বলেন? একই জিনিস, তাই না? সিউডো টিউমার। এবং এটা যখন আপনি ল্যাটারাল ডিকুবিটাস ভিউ করলেন, আপনি আরো বেশি ক্লিয়ার হতে পারলেন যে না ঠিক আছে, এটা হার্টের বাইরে আছে, সো দিস ইজ সিউডো টিউমার। ভাইয়া হরাইজন্টাল, ফিশারের মধ্যে আটকাবে কেন ফ্লুইড? ওগুলো তো প্লুরাল স্পেসে থাকে। হ্যাঁ, ফিচারের মধ্যে আটকাবে কারণ হচ্ছে ধরেন এই ফ্লুইডটা যদি একটু টার্বিড থাকে তখন অনেক সময় আটকে যেতে পারে। আবার অনেক সময় ধরেন লাংসের মানে যে ফিশারের মানে প্লুরাল স্পেস থেকে ফ্লুইডটা যদি ফিশারের মধ্যে দিয়ে ঢুকে যায়, এবং ঢুকে ধরেন এরকম হলে লাংসের দুই পাশে চাপ খেয়ে আছে, তখন ওই ফ্লুইডটা ওই ফিশারের মধ্যে জমা থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি। আর বিশেষ করে এমপায়ামের ক্ষেত্রে এরকমটা ঘটতে পারে। হ্যাঁ, যদি পাঁচ টাইপের হয় তখন তো সেটা একটু ঠিক থাকে, তখন এটা আর প্লুরাল স্পেসে যেতে পারে না, তখন সেটাকে আমরা সিউডো টিউমার বলতে পারি। ওকে, ফাইন। দেন আসেন হচ্ছে এইখানে, আমরা এখানে কি পাচ্ছি? একটা এয়ার ফ্লুইড লাইন পাচ্ছি, ঠিক আছে, সুন্দর একটা এয়ার ফ্লুইড লাইন পাচ্ছি। এবং এইখানে দেখেন, আস্তে করে খেয়াল করলে এই জায়গা বরাবর আরে একটা সূক্ষ্ম লাইন পাওয়া যায়, দেখছেন এই যে। সো এই লাইনটা হচ্ছে কি? কলাপস লাং মার্জিন। সো একটা কলাপস লাং মার্জিন পাচ্ছেন, প্লুরাল স্পেসে বাতাস পাচ্ছেন, নিচে পানি পাচ্ছেন, এবং একটা এয়ার ফ্লুইড লাইন। এইখানে হালকা একটু মেনিসকাস আছে যদিও। সো এই যে মেনিসকাস এবং এয়ার ফ্লুইড লাইন, তাহলে এটার ডায়াগনোসিস কি হবে? ডায়াগনোসিস হবে হাইড্রো মানে পানি, হাইড্রোনিউমোথোরাক্স। এবং বাতাস আছে, সো হাইড্রোনিউমোথোরাক্স। তাহলে হাইড্রোনিউমোথোরাক্স দেখতে হলে তিনটা কম্পোনেন্ট লাগবে। পানি লাগবে, যেটা আপনি বুঝবেন এয়ার ফ্লুইড লাইন দিয়ে। 2 নাম্বার বাতাস থাকতে হবে। 3 নাম্বার একটা কলাপস লাং মার্জিন থাকতে হবে। এই তিনটা পেলে আপনি বলতে পারবেন হাইড্রোনিউমোথোরাক্স। এবং হাইড্রোনিউমোথোরাক্সের সাথে একটা জিনিসে কনফিউশন হয়, সেটা হচ্ছে লাং অ্যাবসেস। লাং অ্যাবসেস এবং হাইড্রোনিউমোথোরাক্স আপনি কি করে বুঝবেন, আলাদা করবেন কি করে? হাইড্রোনিউমোথোরাক্স ডেফিনেটলি পানিটা সবচেয়ে নিচে থাকবে। লাং অ্যাবসেস লাঙে যে কোনো জায়গায় হতে পারে। আর 2 নাম্বার কথা হচ্ছে লাং অ্যাবসেসটা ধরেন যদি এখানে থাকে, দেখবেন যে এর বাইরে, উপরে এবং নিচে সবসময় লাংস এর কাভারিং থাকবে, তাই না? কারণ লাং অ্যাবসেস তো লাং এর ভিতরে। সো আপনি দেখবেন যে এখানে এখানে পানি জমা আছে এবং উপরে হচ্ছে কালো। সো এইটা এইরকম টাইপের হবে লাং অ্যাবসেস। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে না, লাংসটা তো এরকম নাই। এখানে যেটা হয়েছে যে লাংস এর একটা কলাপস বর্ডার আমরা পাচ্ছি, সুতরাং বাতাসটা লাংস এর বাইরে। লাংস এর ভিতরে বাতাস পানি মানে লাং অ্যাবসেস, লাংস এর বাইরে বাতাস পানি মানে হাইড্রোনিউমোথোরাক্স। ওকে, সো আমরা এটা বুঝে গেলাম। তাহলে আপনারা এখানে এই পড়াগুলো পড়বেন। আমি এই জিনিসগুলো দাগিয়ে রেখেছি, লোকিউলেটেড ডিফিউশন কেন, সিউডো টিউমার কেন পাওয়া যাচ্ছে, হাইড্রোনিউমোথোরাক্স কখন পাওয়া যাচ্ছে, মেনিসকাস কি, এই জিনিসগুলো পড়লে আমরা যা আলোচনা করলাম সেই সমস্ত জিনিসের সামারি আপনারা পেয়ে যাবেন। তাহলে বলেন এই মানুষটার ডায়াগনোসিস কি?
এয়ারওয়ে কি আছে, সেন্ট্রাল নাকি ডেভিয়েটেড? এয়ারওয়ে সেন্ট্রাল। ঠিক আছে, এয়ারওয়ে সেন্ট্রাল আছে। এরপরে এয়ারওয়ের পরে আমরা দেখবো যে বোনস, সবগুলা বোনস যদি দেখেন মোটামুটি বোনস কি কোনো ফ্র্যাকচার আছে? না, বোনসে তেমন ফ্র্যাকচার নেই, বোনস ভালো আছে, ফাইন। এরপরে এরপর যদি আমরা দেখি এখানে এ বি বোনস এর সাথে সফট টিস্যু, সফট টিস্যু যদি আমরা দেখি এখানে সফট টিস্যু ভালো, সফট টিস্যু ভালো, সফট টিস্যু ভালো। তো এটা কি, সে কি মেল না ফিমেল? এই এক্সরেটা কার? এটা ফিমেল। ফিমেল এক্সরে। সো আমরা সফট টিস্যুর মধ্যে একটা ব্রেস্ট শ্যাডো পাচ্ছি। ওকে, সো ফিমেল এক্সরে গেল। 3 নাম্বার কার্ডিয়াক শ্যাডো। কার্ডিয়াক শ্যাডোর মধ্যে কোন কার্ডিওফেনিক অ্যাঙ্গেল কোনটা অবলিটারেটেড? রাইট সাইডের কার্ডিওফেনিক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না, রাইট সাইডের কোস্টোফেনিক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না। এবং এখানে প্লুরাল ডেন্স একটা হোমোজেনাস অপাসিটি আছে, কার্ভিলিনিয়ার বর্ডার আছে। সুতরাং আপনাদের ডায়াগনোসিস কি হবে? প্লুরাল এফিউশন, তাই না? এইখানে হালকা একটু আছে, যাই হোক। সো আমরা যদি ছবিটা দেখি, নিচের ছবিটা দেখেন। সো ভাইয়া মেনিসকাস, এটা তো অনেক বড় প্লুরাল এফিউশন ছিল, তাইলে হচ্ছে ট্রাকে ডেবিট হলো না কেন? ট্রাকিয়া ডিভিডেড হলো না কেন? এখানে হয়তো বা এনাফ পরিমাণ পুশিং ইফেক্ট আপনারা দিতে পারে নাই, সেই জন্য হয়তো বা হয়েছে। সো এটাই হবে, সবসময় যে হয় এরকম না। সো এখানে যতটুকু বাতাস আছে সেইটার জন্য হয়তো বা তার পুশিং ইফেক্ট অত কাজ করে নাই, এটাই হবে। সো এই জিনিসগুলো দেখেন লেখা, তার লিখে দিছে হোমোজেনাস অপাসিটি, মেনিসকাস পাচ্ছি, সেন্ট্রাল ট্রাকিয়া, লেফট লাং ভালো আছে, হার্ট মিডিয়াস্টার্নাম সবকিছু ভালো আছে। এখানে হালকা একটু ব্লান্টিং আছে এবং রাইট ডায়াফ্রাম আমরা দেখতে পাচ্ছি না, ওবলেটিং অফ দ্য কোস্টোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। সুতরাং আমাদের ডায়াগনোসিস কি এইভাবে বলবেন। সো দ্য চেস্ট এক্সরে ডেমনস্ট্রেট লার্জ রাইট সাইডেড প্লুরাল এফিউশন এন্ড এ স্মল লেফট সাইডেড এফিউশন। ওই যে দেখাইলাম হালকা একটু ব্লান্টিং, এবং পেশেন্টটাকে আপনি আরো এক্সরে করতে চান বা আরো ভাবে তাকে আরো নোটিস করতে চান, এক্সামিনেশন করতে চান যে তার আর কোনো ডায়াগনোসিস আছে কিনা। ঠিক আছে, ওকে। সো আমরা শিখলাম মোটামুটি ইফিউশন সম্পর্কে। আমরা আরো ইফিউশনের এক্সরে মাস্ট আমরা আলাদা একটু পরে আবার দেখবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা আসেন হচ্ছে নিউমোথোরাক্স নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে নিউমোথোরাক্স সবাই জানে, নিউমোথোরাক্স আমরা অলরেডি বলে ফেলছি। তাহলে নিউমোথোরাক্সে আপনাকে সবসময় যে কাজটা করতে হবে, ভিসেরাল প্লুরাল লাইনটা আপনাকে খুঁজতে হবে। কারণ লাংস যদি আপনি কলাপস লাং মার্জিন যদি খুঁজে না পান, কোনো সময় আপনি নিউমোথোরাক্স বলবেন না। তাহলে নিউমোথোরাক্সের দুইটা কম্পোনেন্ট মাস্ট খুঁজবেন, একটা হচ্ছে কলাপস লাং মার্জিন, 2 নাম্বার হচ্ছে নো ভাস্কুলার মার্কিং। এইখানে কোনো ভাস্কুলার মার্কিং নাই এবং একটা কলাপস লাং মার্জিন আছে, কোনো ভাস্কুলার মার্কিং নাই এবং কলাপস লাং মার্জিন আছে, ডায়াগনোসিস নিউমোথোরাক্স শেষ। অতটুকু না বুঝলে আপনি কোনো সময় এটা বলতে পারবেন না যে তার নিউমোথোরাক্স আছে। সো নিউমোথোরাক্সের আমরা এখানে কিছু কথা বলছে যে রিকগনাইজিং এ নিউমোথোরাক্স কি কি সাইন আপনি খুঁজবেন। সো একটা ভিসেরাল প্লুরাল লাইন আপনি খুঁজবেন, এটা মাস্ট ফর দ্য ডায়াগনোসিস। ভিসেরাল প্লুরাল লাইনটা সাধারণত কনভেক্স থাকে, লাং মার্কিং থাকে না, ডিপ সালকাস সাইন নামে একটা সাইন পাওয়া যায়, এটা আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো দেখেন নিউমোথোরাক্স, তাহলে এইখানে নিউমোথোরাক্সটা কোথায়? ভালো আছে, ভালো আছে, ভালো আছে, ভালো আছে। এইখানে দেখেন, এই যে দেখছেন নিচে এই অংশটাতে খেয়াল করেন, শার্প একটা লাইন। ঠিক আছে, এই যে শার্প লাইন, এরপরে কোনো ভাস্কুলার মার্কিং নাই, তাহলে এগুলো কিন্তু খুঁজে পাওয়া কঠিন। ঠিক আছে, So, এই মানুষটা একটা স্মল নিউমোথোরাক্স আছে, স্মল নিউমোথোরাক্স। হ্যাঁ, তো বলা হয় যদি নিউমোথোরাক্সের সাইজ 2 সেন্টিমিটার কম হয় এটাকে আমরা বলি স্মল নিউমোথোরাক্স, 2 সেন্টিমিটার বেশি হলে এটাকে আমরা বলি লার্জ নিউমোথোরাক্স, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এটা তো আগের মতোই, এই মানুষটাতে দেখেন নিউমোথোরাক্সটা, এটা ছিল ইন্সপাইরেটরি ফিল্ম, লাংসটা বড় হয়ে গেছে। এক্সপাইরেটরি ফিল্ম যখন লাংসটা ছোট হচ্ছে তখন কিন্তু নিউমোথোরাক্সটা আরো ভালো ফুটে উঠছে, দেখছেন অবস্থাটা? হাই আল্লাহ, বিশাল কাহিনী। ওকে, সো এই হচ্ছে কলাপস লাং মার্জিন এবং ভিসেরাল প্লুরাল লাইন। আচ্ছা, এখন আমরা আপনাকে বলছিলাম যে ডিপ সালকাস সাইন সম্পর্কে বলবো, তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন এই যে এখানে বাতাসটা, এটা কি ডায়াফ্রামের নিচে না উপরে? এই বাতাসটা কি ডায়াফ্রামের বাইরে, তাই না? তাহলে ডায়াফ্রাম, এই বাতাসটা কোন ক্যাভিটির? দেখে মনে হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি, বাট এই বাতাসটা আসলে কোন ক্যাভিটির? এটা কিন্তু থোরাক্সের বাতাস, খেয়াল করতে হবে। তাহলে কোন সময় যদি আপনি দেখেন যে ডায়াফ্রামের এখানে ডিপ করে একটা কালো একটা অংশ ঢুকে গেছে, হ্যাঁ, ডিপ করে কালো একটা অংশ ঢুকে গেছে, এইটাকে আমরা বলি ডিপ সালকাস সাইন। এটাকে আমরা কি বলি? ডিপ সালকাস সাইন। তাহলে কোন সময় যদি আপনি কলাপস লাং মার্জিন না পান, ভিসেরাল প্লুরাল লেয়ারটা আপনি না পান, এই জিনিসটা খেয়াল করবেন যে ডিপ সালকাস সাইন আছে কিনা। যদি ডিপ সালকাস সাইন থাকে এটাও আমরা নিউমোথোরাক্স হিসেবেই ডায়াগনোসিস করব। ঠিক আছে, সো নিউমোথোরাক্স কেন হতে পারে? কোনো কারণ ছাড়া, কোনো
আগের কোনো ডিজিজ ছাড়া হতে পারে, যেটাকে বলা হয় প্রাইমারি নিউমোথোরাক্স। আগে কোনো কজ ছিল সেজন্য হতে পারে সেকেন্ডারি নিউমোথোরাক্স। আপনি কোনো কারণে ইনজুরি করলেন, সো দিস ইজ আয়াট্রোজেনিক নিউমোথোরাক্স। এছাড়া সিওপিডি, নিউমোনিয়া, এরকম অনেক ক্ষেত্রেই নিউমোথোরাক্স হতে পারে। নিউমোথোরাক্সের যদি আপনি টাইপ চিন্তা করেন, নিউমোথোরাক্স দুই ধরনের বলি আমরা, একটা হচ্ছে সিম্পল এবং একটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। সিম্পল নিউমোথোরাক্স সিম্পল, এখানে কিচ্ছু হয় না, শুধুমাত্র জাস্ট ফাইন্ডিং গুলা পান। টেনশন নিউমোথোরাক্সে একটা কথা খেয়াল রাখতে হবে, শিফটিং অফ দ্য মিডিয়াস্টেনাল স্ট্রাকচার। তাহলে কোনো সময় নিউমোথোরাক্সের সাথে ট্রাকিয়া শিফটেড, নিউমোথোরাক্সের সাথে মিডিয়াস্টেনাম শিফটেড, ডায়াগনোসিস টেনশন নিউমোথোরাক্স। তাহলে নিউমোথোরাক্সের সাথে মিডিয়াস্টেনাম শিফটিং পাওয়া মানেই টেনশন নিউমোথোরাক্স। কোশ্চেন হচ্ছে তাহলে টেনশন নিউমোথোরাক্স কেন হয় আর সিম্পল নিউমোথোরাক্স কেন হয়? সিম্পল নিউমোথোরাক্স অ্যাজ ইউজুয়াল নরমাল কারণে হবে, কিন্তু টেনশন নিউমোথোরাক্স হওয়ার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, স্যাররা যদি জিজ্ঞেস করে যে টেনশন নিউমোথোরাক্স কেন হচ্ছে, তাহলে আপনি একটা কথা বলবেন, এই কথাটা বললে স্যাররা খুশি হয়ে যাবে। সো টেনশন নিউমোথোরাক্সের পিছনে কারণটা হচ্ছে বল ভালভ লাইক অ্যাকশন। বল ভালভ লাইক অ্যাকশন, এটা মানে কি? এটা মানে হচ্ছে, ধরলাম আপনার এইখানে কোন একটা কারণে লাংস, হ্যাঁ এটা হচ্ছে লাংসটা ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে প্লুরাল, এটা হচ্ছে বাইরের প্লুরাল স্পেস, ধরলাম এটা প্লুরাল স্পেস, বাতাস ঢুকতেছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্লুরাল স্পেস। ওকে, এখন এই ছিদ্রটা এরকম অবস্থা যে বাতাসটা যদি আপনার, দুঃখিত, এই ছিদ্রটা হচ্ছে এরকম অবস্থা, এরকম। সো দেখেন এখানে যদি এরকম হয় যে বাতাস এই দিক থেকে আসে, আপনি যখন ইন্সপাইরেশন করবেন বাতাসটা দিক থেকে আসবে, ধাক্কা দিয়ে প্লুরাল স্পেসে চলে যাবে। কিন্তু যখন আপনি এক্সপাইরেশন করতে যাবেন, এই বাতাসটা যখন এই দিক থেকে যেতে নিবে, তখন করবে কি, কালো জায়গাটা এই জায়গাটাকে সিল করে দিবে। তাহলে ঘটনা কি হবে? ঘটনা হচ্ছে যে বাতাসটা শুধুমাত্র ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না। এই ব্যাপারটাকে বলা হয় ভালভ লাইক অ্যাকশন। তার মানে বাতাস শুধু ঢুকবেই, এই বাতাসটা বের হওয়ার কোনো জায়গা নাই। এই নিউমোথোরাক্স গুলাই অনেক মেসিভ একটা নিউমোথোরাক্স নিয়ে প্রেজেন্ট করে, এবং এই বড় নিউমোথোরাক্স হওয়ার কারণে এরা লাংকে কমপ্রেস করে, ইভেন হার্টকে সহ কমপ্রেস করে, ট্রাকিয়াকে সহ কমপ্রেস করে সবাইকে ওই পাশে পাঠায় দেয়। এটাকে আমরা বলি হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। ওকে, তো টেনশন নিউমোথোরাক্স এর পেছনে মূল কাহিনীটা কি? ভালভ লাইক অ্যাকশন, এই শব্দটাই স্যাররা শুনতে যান। ওকে, ফাইন। আচ্ছা, এখন এখানে কিছু কথাবার্তা আমরা বলেছি যে নিউমোথোরাক্স এর ক্ষেত্রে কমন মিস্টেকস গুলা কি কি। এই মিস্টেক গুলো অনেকেই করে, বা নিউমোথোরাক্স এর ক্ষেত্রে আমাদের ঝামেলা যেটা হয়, একটা হচ্ছে অ্যাবসেন্স অফ লাং মার্কিংস মিস্টেকেন ফর নিউমোথোরাক্স। তাহলে কোন জায়গায় লাং মার্কিং না থাকলেই কিন্তু নিউমোথোরাক্স বলা যায় না। আমাদের শর্ত কি কি ছিল? কলাপস লাং মার্জিন, নো ভাস্কুলার মার্কিং। এখন আপনি একটা জায়গায় পাইলেন ভাস্কুলার মার্কিং নাই, কিন্তু কলাপস লাং মার্জিন আপনি পাচ্ছেন না, আপনি সেটাকে নিউমোথোরাক্স বলতে পারবেন না। আমরা এরকম এক্সাম্পল সামনে দিব আপনাদেরকে, তখন কঠিন কঠিন লাগবে আর কি। সো বুলাস ডিজিজ অফ দ্য লাং বলে একটা কথা আছে, হ্যাঁ। সো আপনাকে বুলাস ডিজিজ অফ দ্য লাংস এখানে কি হয় দেখাই। যেমন দেখেন এই মানুষটা, দেখেন এই জায়গাটুকুতে কোনো ভাস্কুলার মার্কিং কি আছে? এখানে কোনো ভেসেল আছে, ভাস্কুলার মার্কিং আছে? এখানে কোনো ভাস্কুলার মার্কিং নাই, আছে? নাই। আপনি যদি তার এক্সরে দেখেন, আপনি বলবেন ভাইয়া এইখানে মনে হয়, এই জায়গাটুকুতে মনে হয় নিউমোথোরাক্স আছে, কিন্তু ঘটনা হচ্ছে এটা না। নিউমোথোরাক্স হতে হলে কি বলতে হবে? ভাস্কুলার মার্কিং নাই এবং কলাপস লাং মার্জিন। দেখেন তার লাংসটা কতটুকু পর্যন্ত ভালো আছে, এবং এখানে স্পষ্টত একটা লাইন দেখতে পাচ্ছি, এইখান পর্যন্ত ভাস্কুলার মার্কিং গিয়েছে, এই যে এই জায়গাগুলোতে ভাস্কুলার মার্কিং গেছে। তাহলে কি এমন হয়ে গেল উপর থেকে চাপ দিয়ে এরকম নিউমোথোরাক্স হবে? না, এরকমটা হয় না। তাহলে দেখেন আপনি আসলে ঘটনাটা যেটা ঘটেছে, এই মানুষটার, আমি যদি তার লাংসটাকে এঁকে দেখাই, তার লাংসটা হচ্ছে এরকম। এই মানুষটার হয়েছে কি, লাংসের এখানে বড় একটা বুলা ডেভেলপ করেছে, বাতাসযুক্ত বুলা। এই বুলা ডেভেলপ করার কারণে লাংসের মধ্যে এখানে ভাস্কুলারিটি আছে, এই জায়গাগুলো আরো কম্প্রেসড হয়ে গেছে, এবং এই বুলা ধরে লাংসটা এইভাবে করে চেপে আছে, হ্যাঁ। সো এই জায়গাটুকুতে কোনো ভাস্কুলার মার্কিং নাই। বুলা মানে কি? বুলা মানে হচ্ছে একটা এয়ার ফিল্ড স্পেস, এখানে অনেক বাতাসযুক্ত একটা ক্যাভিটি হচ্ছে বুলা। সো দেখেন এই হচ্ছে কাহিনী। তাহলে এই যে জিনিসটা, তো এই বড় জায়গাটাকে আমরা আসলে কি বলবো? এই বড় জায়গাটা হচ্ছে বুলা। ওকে, সো অনেক সময় যেমন ধরেন সিওপিডির পেশেন্টের এরকম বড় বড় বুলা ডেভেলপ করতে পারে, এটা দেখলে লাভ দিয়ে বলা যাবে না যে এটা নিউমোথোরাক্স, না, এটা হচ্ছে বুলা। সো শুধুমাত্র লাংয়ের মার্কিংস না পেলেই আমরা ডেফিনেটলি এটাকে নিউমোথোরাক্স বলতে পারি না। নিউমোথোরাক্স বলার আগে আপনি 10 বার ভাববেন। তাহলে কি বললাম? যদি কোনো সময় absence of the lung marking is not sufficient to warrant the diagnosis of pneumothorax,
তাহলে বুলাস ডিজিজ এরকম হতে পারে, ইভেন লাঙে বড় বড় সিস্ট হতে পারে, ইভেন লাঙে এম্বোলিজমের ক্ষেত্রে অনেক সময় লাং মার্কিং না থাকতে পারে, কারণ লাঙে এম্বোলিজম একটা অ্যাম্বুলাস এসে লাঙের ভাস্কুলার মার্কিং সবগুলোকে নাই করে দিচ্ছে। কারণ কি, এম্বোলিজম মানে কি, একটা রক্তের চাকা এসে একটা বড় ভেসেলে বসছে, ওই ভেসেল থেকে ব্লাড যাচ্ছে না, সো লাংসটা কালো কালো দেখাবে। ওটা দেখেই কিন্তু আপনি বলতে পারবেন না যে তার কি হয়েছে। যেমন দেখেন এখানে আপনাকে দেখাই, এই যে এই ছবিটা সুন্দর আছে, ধরেন এই মানুষটার এই জায়গাটুকু থেকে কি ভাস্কুলার মার্কিং আছে, দেখেন খুবই কালো, তাই না? এই জায়গাটা ব্ল্যাক, একটা ব্ল্যাকেনিং হয়ে আছে এই অংশটা, তেমন ভাস্কুলার মার্কিং বোঝা যাচ্ছে না। সো তারা বলছে যে এই যে অংশের পর থেকে আসলে তেমন কিছু বোঝা যাচ্ছে না, তার মানে এইখানে একটা এম্বোলিজম হয়েছে। যদিও আসলে লাং ফিল্ডে কোন জায়গায় এম্বোলিজম হয়েছে ডেফিনেটলি বোঝাটা খুব কঠিন, বাট এই জায়গাতে ওলিগেমিক লাং ফিল্ড, এটাকে বলা হয় ওলিগেমিক। ওলি মানে কম, গেমিয়া, এমিয়া মানে হচ্ছে ব্লাড, সো ওলিগো মানে কম, এমিয়া মানে হচ্ছে ব্লাড, তার মানে এখানে কম ব্লাড আছে। সো এই লাং ফিল্ডে কি আছে, কম ব্লাড আছে। এটা দেখে কি আপনি বলবেন নিউমোথোরাক্স? ডেফিনেটলি না, কারণ এইখানে দেখেন পরবর্তী অংশে এইখানে কিন্তু কিছু ভাস্কুলার মার্কিং দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এইটা থেকে আমরা বুঝলাম যে না, এইদিকে যেহেতু ভাস্কুলার মার্কিং আছে, সুতরাং না, তার আসলে লাংসটা কিন্তু কলাপস করে নাই, এবং আপনি এখানে কোনো কলাপস লাং মার্জিনও পাচ্ছেন না। সো এখান থেকে আমরা বলতে পারবো এই মানুষটার এম্বোলিজম হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে নিউমোথোরাক্স বোঝার সময় কিছু জিনিস আমাকে ঝামেলা পাকাবে, একটা হচ্ছে বুলাস ডিজিজ, একটা হচ্ছে এম্বোলিজম। তাহলে এই দুটো একটু মাথায় রাখলে আমাদের ডায়াগনোসিস করা সহজ হবে। ওকে, আচ্ছা, এই যে কথাগুলো বলতেছি, পরীক্ষাতে কিন্তু এমন এক্সরে দিবে, আপনি যদি জীবনে কোনোদিন নিউমোথোরাক্স দেখেন আপনি ডায়াগনোসিস করতে পারবেন। পরীক্ষাতে এক্সরে দেয় যাচ্ছে এত সহজ, বাট বাস্তব জীবনে এগুলো কঠিন হতে পারে আর কি। আচ্ছা, 2 নাম্বার, এবং এই মিস্টেকটা আমি অনেককেই করতে দেখি, মিস্টেকিং দা মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা ফর এ নিউমোথোরাক্স। তাহলে কি হয়েছে, যেমন দেখেন এইটা, এটা আসলে কি, উপরে দেখাই, যেমন মনে করেন এইটা, হ্যাঁ, এই যে এই লাইনটাকে দেখে কেউ কেউ বলবে যে স্যার বা ভাইয়া মনে হয় তার নিউমোথোরাক্স আছে, আর এত ক্লিয়ার কাট মার্জিন। না রে ভাই, আপনাকে তো আগে এই কারণেই বলছি, আপনি কি দেখবেন আগে, এয়ারওয়ে দেখবেন, বোনস দেখবেন। এই যে বোনস দেখেন, বোনস এর মধ্যে এইটা হচ্ছে আসলে কি, এই যে দেখেন এটা নিচে গিয়ে কিন্তু রাউন্ড হয়ে গেছে, নিচে গিয়ে কিন্তু রাউন্ড হয়ে গেছে। সো দিস ইজ স্ক্যাপুলা, মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা। তাহলে অনেকে মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলাকে তার মনে করে এটা নিউমোথোরাক্স, না, ঘটনা তা না। সো মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলার ব্যাপারে সব সময় সতর্ক থাকবে, সব সময় সতর্ক থাকবে, হ্যাঁ। সো দিস ইজ মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা, এটা ভুল করা যাবে না। ওকে, তাহলে এই মানুষটার কি ডায়াগনোসিস, ভালো করে খেয়াল করেন। এয়ারওয়ে সেন্ট্রালি আছে না, ডেভিয়েটেড হয়ে গেছে, ডেভিয়েটেড টু রাইট। বোনস ভালো 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 ভালো, সবগুলো বোনসই মোটামুটি ভালো আছে। এইখানে একটু ঝামেলা মনে হচ্ছে, যাক সমস্যা নাই, ভালোই। সো বোনস সব ভালো। এখানে যদি আমরা খেয়াল করি, হার্টটা এদিকে একটু চেপে যাচ্ছে, কার্ডিওফেনিক অ্যাঙ্গেল ভালো, এইখানে হার্টটা এই পর্যন্ত আসছে, ফাইন, এখানে কার্ডিওফেনিক অস্টোফেনিক অ্যাঙ্গেল আছে। কিন্তু এই জায়গাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এইখান থেকে একটা লাইন উঠছে, দেখেন এই লাইনটাকে যদি ট্রেস করেন, এই লাইনটা এইভাবে এসে এইখানে এসে শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি ছবিটা মুছে দেই, আপনারা আবার দেখেন, এই যে দেখেন এখন লাং দেখা যাচ্ছে, হার্ট দেখা যাচ্ছে, এয়ারওয়ে দেখা যাচ্ছে, এবং উইথ নো ভাস্কুলার মার্কিং, এখানে কোনো ভাস্কুলার মার্কিং নাই, তার মানে এটা ডেফিনেটলি একটা নিউমোথোরাক্স। সো কলাপস লাং মার্জিন উইথ নো ভাস্কুলার মার্কিং, ডেফিনেটলি নিউমোথোরাক্স উইথ এয়ারওয়ে শিফটিং, মিডিয়াস্টেনাল শিফটিং, তার মানে মিডিয়াস্টেনাল শিফটিং প্লাস নিউমোথোরাক্স। তাহলে এটা ডায়াগনোসিস কি হবে, কোন ধরনের নিউমোথোরাক্স? এটা টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্স, ঠিক আছে? সো এটার মানে ফাইন্ডিংস গুলো কি সব এখানে লেখা আছে, হ্যাঁ, আপনারা একটু দেখেন যদি, এই যে দেখেন। সো এখানে কোনো রিব ফ্র্যাকচার নাই, এখানে আপনার ট্রাকিয়া ডেভিয়েটেড, ক্লিয়ার রাইট লাং। আচ্ছা, আরেকটা কথা বলি শুনেন, যেই লাংসে নিউমোথোরাক্স হয়, অপোজিট লাংসটাকে দেখলে একটু বেশি হেজি মনে হবে, কেন জানেন? কারণ এই লাংসটা তো চাপ খেয়ে আছে, চাপ খেয়ে থাকার জন্য এটা একটু কম্পেনসেশন হয়ে যায়, কি লাংসটা একটু ছোট হয়ে যায়, কারণ এই লাংসটা বেশি হেজি মনে হয়। সো যে পাশে নিউমোথোরাক্স, অপোজিট পাশে অ্যাটেলেকটিসিস হয়ে গেছে, এরকমটা আসলে না, সাধারণত হয় না। সো এইটা বলা দরকার নেই, অপোজিট লাংটা এমনি একটু সাদা থাকে বেশি। ওকে, সো দেখেন এখানে বলছে যে লেফট সাইডে টেনশন নিউমোথোরাক্স, এবং এই পেশেন্টটা আর্জেন্টলি রিভিউ করবেন, এবং ইন্টারকোস্টাল চেস্ট টিউব দেওয়া উচিত। সো এইখানে ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস কি মনে হচ্ছে আপনাদের? সো এই পাশেই শ্যাডো, এটা কলাপস মানে
এইটা কলাপস, ঠিক আছে, এটা কলাপস বলতে পারেন, তবে কলাপস, হ্যাঁ, এইখানে আসলে আমরা এটাকে ইফিউশন উইথ কলাপস এটাও আপনি চাইলে বলতে পারেন, এবং কলাপস বলার পেছনে ভালো টেন্ডেন্সি আছে, কারণ হচ্ছে এটা এইদিকে চলে আসছে, ঠিক আছে, ফাইন। সো এটা আমরা কলাপস হিসেবেই ধরে নিব, কারণ এখানে কিছু কালো কালো আছে। ওকে, ফাইন। আচ্ছা, এইটা ডায়াগনোসিস কি? আগেটা একটু আরেকবার বললে ভালো হয়। আগের ও আচ্ছা, এটাকে কলাপস কেন বললাম, আমি তার ওনার সাথে কেন একমত হলাম, কারণ আমি বলি, কারণ হচ্ছে যদি এইখানে ইফিউশন থাকতো, ইফিউশন হইলে তো এটা এদিকে চলে যাইতো, এক নাম্বার কথা, ঠিক আছে। দুই নাম্বার কথা, দেখেন ইফিউশনের মধ্যেও এখানে কিছু বাতাস দেখা যাচ্ছে। So, এই যে বাতাস দেখতে পাওয়া এবং হচ্ছে এইদিকে সেম সাইডে ট্রাকে ডেভিয়েটেড হওয়া, এটা ইন্ডিকেট করা হচ্ছে কলাপসের দিকে। অথবা যদি আপনি খুব বেশি বলতে চান, আপনি বলতে পারেন কলাপস উইথ প্লুরাল ইফিউশন, বাট এগুলো বললে স্যাররা মাইন্ড করতে পারে, কারণ প্লুরাল ইফিউশন একদম কনফার্ম না হয়ে এভাবে বলা ঠিক না। মানে যেহেতু আমরা এই ক্লিনিক্যাল ফিচার কিছুই আমার প্লুরাল ইফিউশনের দিকে যাচ্ছে না, ঠিক আছে। সো এই কারণে যেহেতু সেম সাইডে ট্রাকে শিফটেড উইথ, আমরা এখানে কিছু এয়ারওয়ে শ্যাডো পাচ্ছি, সো এটা কলাপসের দিকে বলাই ভালো আর কি। ওকে, আচ্ছা, তাহলে এইটা এই ডায়াগনোসিসটা কি হবে? ভাইয়া এটা কি এমফিসিমা? এয়ারওয়ে ভালো, বোনস ভালো, হার্ট ঠিক আছে, ভালোই। সি, ডিতে ডায়াফ্রাম ভালো আছে। এখন এইখানে ডায়াফ্রাম কোনটা, এটা না এটা? আপনারা তো এটা খেয়াল করলেন না, সেই কারণে সবসময় এবিসিডি করে আগাইতে হবে। তাহলে এখানে ঘটনা কি হয়েছে বলেন তো? ডায়াফ্রামের লাইন আসলে কোনটা? এইটা হচ্ছে সে ডায়াফ্রামের লাইন, ঠিক আছে। তাহলে এটা আবার কি? এবার দেখি আপনারা অ্যান্সার দেন, বলেন এটা কি? তাহলে ভাইয়া এটা এমফিসিমা সম্ভবত। এটা এমফাইসেমা কেন হবে? এমফাইসেমা তো আপনাদের পড়াই নাই, না পড়াই তো দিব না। এমফাইসেমা আরো কালো থাকে। এটা অ্যাকচুয়ালি প্লুরাল ইফিউশন। কেন এটা প্লুরাল ইফিউশন, এবার আপনারা ব্যাখ্যা দেন। একটু কঠিন প্লুরাল ইফিউশন আর কি। আমরা বললাম না প্লুরাল ইফিউশনটা ডায়াফ্রামের পিছনে হতে পারে না, বলেন তো দেখি। ইফিউশন সবসময় ডায়াফ্রামের সামনে হবে এরকম না, ডায়াফ্রামের পিছনে তো ইফিউশন হতে পারে, তাই কিনা? তো ডায়াফ্রামের পিছনে যদি ইফিউশন হয়, তাহলে এটা এরকম হবে কিনা? হতেই তো পারে। তো দেখেন এখানে আপনি ডায়াফ্রামের জন্য তো একটা শেডো পাচ্ছেন, বাট এখানে আর একটা শেডো পাচ্ছেন, সেই শেডোটা এইভাবে একটা কার্ভিলিনিয়ার বর্ডার করে আছে। তো এটা আসলে একটা প্লুরাল ইফিউশনের এক্সরে। ওকে, একটু কঠিন ছিল, বাট একটু ট্রাই করলে পারতেন আর কি। ওকে, সো এটা কিসের এক্সরে? লোকুলেটেড প্লুরাল সো এটা আমরা কি কি কোন লেটারের মতো দেখতে পাইলাম? এমফাইমা। এমফায়ামা। সো দিস ইজ ডি। এম্পায়াম। ফাইন, গেল। এরপরে এটা এটাও এমফাইমা। এটাও এম্পায়াম, ভেরি গুড। সো আপনারা ফাইন্ডিংস পারবেন আশা করি। সো এটা এটা লেফট সাইডের নিউমোথোরাক্স। লেফট সাইডেড নিউমোথোরাক্স। শুধু নিউমোথোরাক্স থেকে টেনশন নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স। ঠিক আছে, কারণ ট্রাকে কিছুটা শিফটেড হয়েছে এবং হার্টটা দেখেন এই পাশে যতটুকু আছে, অ্যাকচুয়ালি এটা তো লাংস ছিল, এই পাশে যতটুকু আছে তার থেকে এই পাশে বেশি। সো দিস ইজ লেফট সাইডেড টেনশন নিউমোথোরাক্স। ওকে, এটা এটা এটাও লেফট সাইডের টেনশন। নাকি এটা দুই দিকে? আসলে টেনশন না, এটা নর্মাল নিউমোথোরাক্স হিসেবে বলা যায়। এটা মোটামুটি সেন্ট্রালি আছে এই লাইন, এবং এটা হার্ট মোটামুটি দুই দিকে সমানভাবে আছে। সো দিস ইজ আসলে লেফট সাইডেড নিউমোথোরাক্স। এবং পরীক্ষাতে আসলে এই টাইপের এক্সরে দেয়, একদম দেখেই যেগুলো সহজে বোঝা যায়, ঠিক আছে। সো নো ভাস্কুলার মার্কিং উইথ কলাপস লাং মার্জিন, এবং সেন্ট্রাল ট্রাকিয়া, ডায়াফ্রাম ভালো, হার্ট আচ্ছা ভালো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আগের এক্সরেটাতে কোলাপস লাং মার্জিনটা কোথায় ছিল? ও, এই যে এটা আপনার কলাপস লাং মার্জিন, ঠিক আছে। অনেক সময় কলাপস লাং মার্জিন এত বেশি কলাপস হয়ে যায়, সেটা হার্টের উপর ওভারল্যাপ করে ফেলে, ঠিক আছে। দেখেন এই যে এই শেডোটা দেখেন, এই জায়গাটা একটু বেশি ডিপ না, দেখেন আপনি খেয়াল করেন, হ্যাঁ। তো দেখেন এইটুকু কিন্তু একটা শেডো, এইটা কিন্তু আরেকটা শেডো, বুঝতে পারছেন পার্থক্যটা? So, এটাই হচ্ছে সেই কলাপস লাং মার্জিন।
এটা কিন্তু স্যাররা বলে, বুঝছেন, নিউমোথোরাক্সের পরীক্ষা এক্সরে যখন পরীক্ষা দিবে স্যার বলবে আমাকে দেখাও কলাপস লাং মার্জিন কোনটা। তো ভয়ঙ্কর ব্যাপার আসলে, এখানে সবসময় কলাপস লাং মার্জিন খুঁজে পেতে হবে অলওয়েজ, হ্যাঁ, না পেলে সমস্যা আছে। ওকে, আমরা আজকে আর একটা দুইটা টপিক পরে আজকে শেষ করে দিব, সেটা হচ্ছে নিউমো মিডিয়াস্টেনাম। এটা আরেকটা কি জিনিস, মিডিয়াস্টেনাম তো আপনারা বুঝেন। সো মিডিয়াস্টেনামের মধ্যে যখন বাতাস ঢুকে যাবে, আপনি যদি দেখেন যে হার্টের মধ্যে বাতাস, আপনি যদি দেখেন যে ইয়ার মধ্যে বাতাস, কি বলা যায়, ইসোফেগাসের মধ্যে বাতাস, আপনি যদি দেখেন যে গলার আশেপাশে বাতাস, এগুলাকে বলে নিউমো মিডিয়াস্টেনাম। এগুলা রেয়ার এক্সরে পরীক্ষায় দিবে না, বাট বাস্তব লাইফে লাগতে পারে। তাহলে দেখেন এই মানুষটাতে ট্রাকিয়ার লেভেল আমরা পাচ্ছি। সো ট্রাকিয়ার পাশে এইখানে বাতাস, এই যে এখানে তো বাতাস থাকার কথা না, ঘটনা কি, সেখানে কেন বাতাস, এইখানে একটা বাতাস। তো এই বাতাসগুলো থাকাটা অ্যাবনর্মাল, হ্যাঁ, এবং এই এক্সরে গুলোকে আমরা বলি হচ্ছে নিউমো মিডিয়াস্টেনাম। তো যখন গলার আশেপাশে বাতাস থাকে এই এই লাইন বরাবর, এই লাইন বরাবর, এবং হার্টের আশেপাশে যখন এইভাবে বাতাস থাকে, তো এগুলোকে আমরা বলি হচ্ছে নিউমো মিডিয়াস্টেনাম, হ্যাঁ, কারণ মিডিয়াস্টেনামের মধ্যে বাতাসটা গল গল করে উঠে উপরে চলে গেছে। এটা হচ্ছে এক নাম্বার কারণ। সো নিউমো মিডিয়াস্টেনাম কেন হতে পারে, আসলে মূলত ট্রমার কারণেই বেশি হয়, অথবা ইসোফেগাস যদি রাপচার হয়ে যায়। মনে করেন নিউমো মিডিয়াস্টেনামের হিস্ট্রিটা পরীক্ষাতে এভাবে দেয়, বা এভাবে বলতে পারে, একটা মানুষকে আপনি এন্ডোস্কোপি করতে গেলেন, এন্ডোস্কোপি করার সময় আপনি পেশেন্টটাকে ইনজুরি করে ফেলেন, এরপর আপনি একটা এক্সরে করলেন, পেশেন্টটা এইরকম এক্সরে নিয়ে আসছে, এইভাবে আপনাকে এক্সরেটা প্রেজেন্ট করাবে। এন্ডোস্কোপি করছেন, ইনজুরি হয়েছে, তখন ইসোফেজাল রাপচার এইভাবে আসবে, ঠিক আছে। অথবা অনেক বমি বমি করতেছে, সো বমি করতে করতে একটা সময় কিন্তু মানুষের ইসোফেগাস ছিঁড়ে যেতে পারে, গ্যাস্ট্রো ইসোফেজাল জাংশনের এখানে একটু রেচিং এর কারণে ছিঁড়ে যেতে পারে, বোয়ের হেভ সিনড্রোম যেটাকে বলি, সেখানে এরকম হতে পারে, ঠিক আছে। সো এইভাবে আপনাকে প্রশ্নটা দিতে পারে। তাহলে এইখানে দেখেন, এটা ডায়াগনোসিস কি তাহলে, এই যে এখানে কি, এগুলো তো বাতাস থাকার কথা না, এখানে বাতাস থাকার কথা না, সেই যে বাতাস, হ্যাঁ, এই যে বাতাস, এবং এই জায়গাগুলোতে আরো এক্সেসিভ বাতাস পরিমাণ পাচ্ছি, এই বাতাসগুলাই আসলে কি ইন্ডিকেট করে, নিউমো মিডিয়াস্টেনাম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে হার্টের মাঝখানে বাতাস, হ্যাঁ, তো এগুলো ইন্ডিকেট করে নিউমো মিডিয়াস্টেনাম। তাহলে আমি আশা করি নিউমো মিডিয়াস্টেনাম আপনারা একটা দুইটা দেখলেন, জীবনে কোনোদিন দেখলে পারবেন। ওকে, এবারে আমরা আরেকটা মজার জিনিস জানবো, সেটা হচ্ছে যদি কোনো সময় আপনি দেখেন হার্টের মধ্যে এরকম গ্যাস বাবল, হার্টের মধ্যে গ্যাস বাবল, হার্টের মধ্যে গ্যাস বাবল, এটাকে আপনারা কি বলবেন? এটাকে আমরা বলবো স্টমাকের একটা অংশ হার্টের উপর উঠে গেছে, হ্যাঁ। স্টমাকের কোনো অংশ যখন উপরে উঠে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? ছিদ্র দিয়ে যখন উঠে যায় সেটাকে আমরা বলি হায়াটাস হার্নিয়া। তাহলে হায়াটাস হার্নিয়া কখন বলা হবে? যখন দেখবেন যে স্টমাকের সামনে, দুঃখিত, হার্টের সামনে, হার্টের শেডের সামনে একটা গ্যাস বাবল পাওয়া যাচ্ছে, হার্টের শেডের সামনে একটা গ্যাস বাবল পাওয়া যাচ্ছে, এই যে এটাকে আমরা বলবো হচ্ছে হায়াটাস হার্নিয়া, ঠিক আছে। সো হায়াটাস হার্নিয়া কি, হার্টের সামনে গ্যাস বাবল পাওয়া কেন হয়? কারণ স্টমাকটা সাধারণত নিচে থাকে, সো এখানে মনে করেন যে স্টমাকটা এইভাবে থাকে, এটা হচ্ছে ডায়াফ্রাম। তো স্টমাকের এই অংশটা যদি উপরে উঠে যায়, সো স্টমাকটা যদি এরকম হয়ে যায়, এরপরে মনে করেন ডায়াফ্রাম, এরপরে মনে করেন যে স্টমাকের বাকি অংশটা, সো এইটাকে আমরা বলি হচ্ছে হায়াটাস হার্নিয়া, ঠিক আছে। সো হায়াটাস হার্নিয়া এইভাবে হতে পারে। সো হায়াটাস হার্নিয়া দুই রকম আছে, রোলিং হার্নিয়া, স্লাইডিং হার্নিয়া, অনেক রকম হার্নিয়া হতে পারে। যেভাবেই হোক না কেন, হার্টের শিরোর সামনে এরকম বাতাস পাইলে আমরা বুঝবো হায়াটাস হার্নিয়া। ওকে, সো ঠিক আছে, তাহলে আমরা আজকে হায়াটাস হার্নিয়া পর্যন্ত রাখি। আমরা ইনশাআল্লাহ নেক্সট টপিকটা আরেক অন্য কোনো দিন আলোচনা করব নেক্সট ক্লাসে। সো আজকে আমাদের আলোচনা অতটুকু পর্যন্ত আমি সীমাবদ্ধ রাখতে চাচ্ছিলাম আর কি। আজকের আলোচনার উপরে কোনো মানে কনফিউশন থাকলে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সো আমরা শিখলাম ইফিউশন, নিউমোথোরাক্স, হায়াটাস হার্নিয়া, নিউমোমিডিয়াস্টাম, চারটা এক্সরে আমরা শিখলাম। এবং আমরা ইনশাআল্লাহ যখন আরো বেশি প্র্যাকটিস করবো, আমাদের এক্সরেটা আরো বেশি চিন্তা সুবিধা হবে। সো আমাদের হোম মেসেজ হচ্ছে কনফিউশন করা যাবে না, লাং মার্জিন গুলো খুঁজে পেতে হবে, ইফিউশন দেখার ক্ষেত্রে কার্ভিলিনিয়ার বর্ডারটা খুঁজতে হবে, এবং এবিসিডি এই অনুসারে আগাতে হবে। তাহলে আপনারা ইনশাআল্লাহ কোনো এক্সরে ভুল করবেন না, ঠিক আছে। সো আজকে আমরা ক্লাস এখানে শেষ করি। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের সময়সূচি আপনাদেরকে পরে জানিয়ে দিব। ওকে, সো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।